আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বাপ্পি মণ্ডল আদাব। এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? সবাই শুনতে পাচ্ছেন কিনা, সবাই সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিও ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান। আমরা ক্লাস শুরু করে দিব। আমরা আজকে পড়ব হচ্ছে ভগ্নাংশ। আমি আর 30 সেকেন্ড সময় নেব। হ্যাঁ, আজকে ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে পড়ব হচ্ছে ভগ্নাংশ, খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, আজকে আমাদের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে ভগ্নাংশ, যা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন বলা যায় যে আসবেই। বলা যায় যে এখান থেকে প্রশ্ন আসবে, মানে আসে আর কি। হ্যাঁ, এতটাই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভগ্নাংশ। আচ্ছা, অল ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ। তাহলে আপনাদের কিন্তু পরীক্ষার ডেট দিছি, পরীক্ষা কিন্তু অবশ্যই রিভিশন দিয়ে পরীক্ষা দিবেন। আচ্ছা, আমরা শুরু করে দিই। হ্যাঁ, এই ভগ্নাংশ চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে সবচেয়ে বেশি যে দুইটা টাইপ থেকে, এদিকে তাকান, ভগ্নাংশ থেকে দুইটা টাইপ থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। একটা হচ্ছে ভগ্নাংশের ছোট বড় নির্ণয়, মানে আপনাকে চারটা ভগ্নাংশ অপশনে দিয়ে বলবে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ছোট, কোনটা সবচেয়ে বড়, বা কোনটা মাঝারি, এরকমও আসে। আর একটা আসে হচ্ছে দশমিক ভগ্নাংশের গুণ আর ভাগ। দশমিক ভগ্নাংশের 3-4টা সংখ্যা গুণ দেওয়া থাকে বা ভাগ দেওয়া থাকে, বলে ফলাফল কত। এই দুইটা টাইপ খুব ইম্পর্টেন্ট। তো আমরা আজকে পড়বো হচ্ছে ভগ্নাংশের ছোট বড় নির্ণয়। তো ভগ্নাংশের ছোট বড় নির্ণয় পড়ার আগে আমাদের তো ভগ্নাংশ কি সেটা একটু জানা দরকার। ভগ্নাংশ দেখেন, আচ্ছা, এই ভগ্নাংশের দুইটা পার্ট থাকে, আপনারা সবাই জানেন। এই উপরের সংখ্যাটাকে বলা হচ্ছে লব আর নিচের সংখ্যাটাকে বলা হচ্ছে হর। ঠিক আছে, এই উপরের সংখ্যাটাকে বলা হচ্ছে লব আর নিচের সংখ্যাটাকে কি বলে? হর বলে। এখন এই লব এবং হরের মানের উপর ভিত্তি করে ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায়। সবাই একটু মনোযোগ দেন প্লিজ। এই লব এবং হরের মানের উপর ভিত্তি করে ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায়। সেই ভাগ দুইটা হচ্ছে, একটাকে বলেছি আমরা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এখন মনে করেন যে একটা ভগ্নাংশের লব 3 আর হর হচ্ছে 5। তার মানে এখানে লবের মান কিন্তু ছোট আর হরের মান হচ্ছে বড়। কোন ভগ্নাংশের যে ভগ্নাংশের লব ছোট হর বড় হবে সেটাকে আমরা বলছি প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটাকে আমরা বলছি প্রকৃত ভগ্নাংশ। ওই যে বললাম না যে লব এবং হরের মানের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। তার মানে লব এবং হরের মান, মানে লব বড় নাকি হর বড়, এইটার উপর ভিত্তি করে আমরা কি করতেছি? ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। লব যদি ছোট হয়, হর যদি বড় হয়, তাহলে সেটাকে আমরা বলছি প্রকৃত ভগ্নাংশ। এখন একটা জিনিস মাথায় রাখবেন, প্রকৃত ভগ্নাংশের মান সবসময় একের চেয়ে ছোট হবে। এটা একটু লিখে রাখেন, আমি বুঝাই দিব, সমস্যা নেই। প্রকৃত ভগ্নাংশের মান, ভগ্নাংশের মান সবসময় একের চেয়ে ছোট, এক থেকে ছোট, এক থেকে ছোট। প্রকৃত ভগ্নাংশের মান সবসময় কি এক থেকে কি হবে? ছোট হবে। আচ্ছা, কেন এক থেকে ছোট হয়? প্রকৃত ভগ্নাংশের মান কেন এক থেকে ছোট হয় এটা যদি বুঝতে চান, দেখেন এদিকে তাকান। মনে করেন 3/5, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কিভাবে এটা প্রকৃত ভগ্নাংশ? যেহেতু, আচ্ছা কি হয়েছে, আচ্ছা যেহেতু যেহেতু লব ছোট হর বড়, তার মানে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এখন প্রশ্ন হচ্ছে যে এর মানে একের চেয়ে ছোট কিভাবে? আমরা সবাই জানি যে কোনো একটা সংখ্যার উপরে যদি ছোট থাকে আর নিচে যদি বড় থাকে, তাহলে ভাগ করলে একের চেয়ে ছোট আসবে। হ্যাঁ, তাহলে এটা তো প্রকৃত ভগ্নাংশ। তাহলে এর উপরে ছোট, নিচে যেহেতু বড়, তাহলে ছোট জিনিসকে, ছোট কোনো কিছুকে বড় জিনিস দিয়ে ভাগ করলে তার ফলাফল একের চেয়ে ছোট আসে। ঠিক আছে, ছোট কোনো জিনিসকে বড় কোনো জিনিস দিয়ে ভাগ করলে সবসময় তার ফলাফল কি হবে? একের চেয়ে ছোট আসবে। যেমন আমি 7কে যদি 13 দিয়ে ভাগ করি, বলবেন এর মান একের চেয়ে ছোট। কেন? কারণ নিচে বড় আছে, উপরে ছোট, নিচে বড়। তার নিচে বড় কিছু দিয়ে ভাগ করতেছি, মানে ফলাফল কি? বড়, যত বেশি বড় জিনিস দিয়ে ভাগ করবেন তত ফলাফল কমতে থাকবে। কথা কি বুঝছেন?
এই জন্য বলছি প্রকৃত ভগ্নাংশের মান কি 1 থেকে ছোট। আচ্ছা, এবার অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের রিভার্স, যেমন আমি একটা এক্সাম্পল নিচ্ছি 5/3। এখানে লবের মান হচ্ছে 5, হরের মান হচ্ছে 3। লবের মান 5, হরের মান 3। যেমন মানে যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। লব বড় হর ছোট এটাকে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। আর এই অপ্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর চেয়ে বড় হবে। অপ্রকৃত ভগ্নাংশের মান কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 1। অলওয়েজ গ্রেটার দ্যান 1 মানে অপ্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর চেয়ে বড় হবে, ঠিক আছে। কেন 1-এর চেয়ে বড় হয়? আমরা জানি যে উপরে বড় আছে, বড় কোনো জিনিসকে ছোট জিনিস দিয়ে ভাগ করলে ফলাফল 1 থেকে বেশি আসবে সবসময়। বড় কোনো জিনিসকে বড় কোনো জিনিসকে ছোট জিনিস দিয়ে ভাগ করলে তার ফলাফল কি আসবে? 1-এর চেয়ে বেশি আসবে। ওকে, আচ্ছা, তাহলে উপরে বড় আছে, নিচে ছোট, ছোট জিনিস দিয়ে ভাগ করলে ফলাফল কি 1-এর চেয়ে বেশি আসবে। মাথায় রাখবেন, যে কোনো প্রকৃত ভগ্নাংশ যে কোনো অপ্রকৃত ভগ্নাংশের চেয়ে ছোট। যে কোনো মানে যে কোনো প্রকৃত ভগ্নাংশ যে কোনো অপ্রকৃত ভগ্নাংশের চেয়ে সবসময় ছোট হবে, অলওয়েজ। কেন? কারণ যে কোনো প্রকৃত ভগ্নাংশের মান তো 1-এর চেয়ে ছোট, আর যে কোনো অপ্রকৃত ভগ্নাংশের মান তো 1-এর চেয়ে বড়। তো 1-এর চেয়ে ছোট যে সংখ্যাটা সেটা নিশ্চয়ই 1-এর চেয়ে বড় সংখ্যার চেয়ে ছোট হবে না। আমার কথা কি বুঝছেন? যে কোনো প্রকৃত ভগ্নাংশ যে কোনো অপ্রকৃত ভগ্নাংশের চেয়ে সবসময় ছোট। যেমন আপনার কাছে কিছু সংখ্যা দেওয়া আছে, তার মধ্যে সবগুলো প্রকৃত ভগ্নাংশ, সবগুলো, একটা আছে অপ্রকৃত ভগ্নাংশ। আপনাকে যদি বলা হয় এদের মধ্যে সবচেয়ে বড় কে, আপনি চোখ বুঝে ওই অপ্রকৃত ভগ্নাংশকে বলে দিবেন এটাই বড়। কারণ অপ্রকৃত ভগ্নাংশের মানে 1-এর চেয়ে বড়, আর প্রকৃত ভগ্নাংশের মানে 1-এর চেয়ে ছোট। আমার কথা কি বুঝছেন? আচ্ছা, এখন এই যে অপ্রকৃত ভগ্নাংশ, এই অপ্রকৃত ভগ্নাংশের আরেকটা নাম আছে, মিশ্র ভগ্নাংশ। নাম শুনছেন না? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশ আলাদা কিছু না, এই অপ্রকৃত ভগ্নাংশেরই একটা রূপ। অপ্রকৃত ভগ্নাংশেরই একটা রূপ হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, কিছু যেন মিসিং না হয়ে যায়, আমি জাস্ট তো আমার নোটটা বের করে রাখতেছি। আচ্ছা, এই অপ্রকৃত ভগ্নাংশেরই আর একটা রূপ হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তার মানে মিশ্র ভগ্নাংশ মানে কিন্তু আলাদা কিছু না, অপ্রকৃত ভগ্নাংশই। মানে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র আকারে প্রকাশ করা যায়। কিভাবে? মনে করেন আপনার কাছে, একটু তাকান প্লিজ, আপনার কাছে মনে করেন যে একটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, মনে করেন যে 13/7। এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। কি করে বুঝলাম? কারণ লব বড় হর ছোট, সুতরাং এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, এখন এটাকে মিশ্র আকারে কিভাবে প্রকাশ করব? তাহলে প্রথম হচ্ছে এই 13কে 7 দিয়ে ভাগ করতে হবে। তাকান কয়বার যায়? একবার যায়, একবার। তাহলে থাকলো কত? 6। এইবার এই জিনিসটাকে মিশ্র আকারে প্রকাশ করার জন্য এই ভাগফল যেটা আসবে না, সেই ভাগফলকে আগে লিখবেন। এই ভাগফলটা আগে লিখবেন, লিখে একদম মাঝ বরাবর একটা দাগ দিবেন, দিয়ে এই ভাগ শেষটা লিখবেন উপরে, আর এই ভাজকটা লিখবেন নিচে। তাহলে 1/6/7 মানে এই 13/7 হচ্ছে 1/6/7, মানে এইটার মিশ্র রূপ হচ্ছে এইটা। এখন অনেকে বলে যে ভাই এটাকে মিশ্র কেন বলা হচ্ছে? কারণ এই জায়গাতে একটা পূর্ণ অংশ আছে, দেখেন এই 1 কিন্তু পূর্ণ অংশ, এই যে, আর এইটুকু হচ্ছে কি? ভগ্নাংশ। তাহলে এখানে পূর্ণ অংশ আছে, মিশ্র ভগ্নাংশ আছে, তাই এটাকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। যেখানে পূর্ণ অংশ আছে, ভগ্নাংশ আছে, এই জন্য বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, মিশ্রিত রূপ, ঠিক আছে। আচ্ছা, যেমন আপনাকে যদি বলা হয় 25/7 বা 25/9, তো 25/9 দেখেন, 25কে 9 দিয়ে ভাগ করেন, কত? 9 দুগুণে 18, থাকলো কত? 7। তাহলে প্রথমে এই ভাগফলটা লিখবেন, মাঝ বরাবর দাগ দিবেন, তারপরে ভাগ শেষটা দিবেন উপরে, আর এই ভাজকটা দিবেন নিচে। তার মানে 2/7/9, মানে 25/9 মানে 2/7/9। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কিছু রুলস দেখবো। হ্যাঁ, এখন আমরা হচ্ছে মানে ভগ্নাংশের ছোট বড় নির্ণয়। আমি আবার বলছি, আজকে আমাদের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে ভগ্নাংশের ছোট বড় নির্ণয়, মানে কোন ভগ্নাংশটা ছোট কোন ভগ্নাংশটা বড়, খুবই ইম্পর্টেন্ট। তো এই ভগ্নাংশের ছোট বড় নির্ণয়ের মানে ছোটখাটো 4টা রুলস দেওয়া আছে, বিভিন্ন বইয়ে দেওয়া আছে। আমি এইসব রুলস পড়াই না, ঠিক আছে। আমি সাধারণত এইসব রুলস পড়াই না, কারণ এইসব রুলস মাথায় তো থাকেই না, আর সব এই রুলসের মধ্যে থাকবেও না, এর বাইরেও আছে। সুতরাং জেনারেল কোনো কিছু পড়তে হবে যার মাধ্যমে সব সলভ করা যাবে। ওকে, তারপরে আমি দেখাই দিব। কেন দেখাই দিব? কারণ বই পুস্তকে যেহেতু আছে বাজারে প্রচলিত যে সকল বই, আপনি বই খুললে ওইটা দেখতে পাবেন, তখন বলবে যে ভাই মনে হয় এটা পড়ায়নি। হ্যাঁ, তাই পড়াই দিব, সমস্যা নেই। দেখেন, এই যে প্রথমে রুলস 1,
দেখেন রুলস ওয়ানে কি বলছে, সবাই একটু তাকান। কতগুলো ভগ্নাংশের হর যদি সমান হয়, কতগুলো ভগ্নাংশ, কেমন ভগ্নাংশ বলা নাই, কেমন ভগ্নাংশ বলা নাই, এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত এটা বলা নাই, বলছে কতগুলো ভগ্নাংশের হর যদি সমান হয় তবে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় এবং যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট। মানে এটা দিয়েও আমরা মাঝে মাঝে কিছু কিছু ভগ্নাংশকে আইডেন্টিফাই করতে পারো। আমি এক্সাম্পল নিচ্ছি, মনে করেন যে 3/13, 5/13, 7/13, 11/13, হ্যাঁ, আর একটা নিচ্ছি হচ্ছে মনে করেন যে 17/13। এখানে কিন্তু দেখেন কতগুলো ভগ্নাংশ নিছি, এই সবগুলো ভগ্নাংশের হর সমান। দেখেন এখানে হর 13, এখানে হর 13, প্রত্যেকটা ভগ্নাংশের হর কিন্তু সমান। দেখেন অঙ্কে বলছে কতগুলো ভগ্নাংশের হর যদি সমান হয়, তাহলে এই সবগুলো ভগ্নাংশের হর কিন্তু সমান, হর সমান। তার মানে কি এই ভগ্নাংশগুলোর মান কেমন হবে এটা হরের উপর ডিপেন্ড করছে না। কেন? যেহেতু সবগুলো ভগ্নাংশের হর সমান, তার মানে হরের উপর ডিপেন্ড করছে না, কারণ হর তো সমান। তার মানে ভগ্নাংশের মানটা ছোট হবে না বড় হবে এটা ডিপেন্ড করতেছে লবের উপর, মানে উপরে যে রাশি আছে তার উপর, তাই না? কারণ এই ভগ্নাংশগুলোর উপরে এক একটা এক এক রকম আছে, তাই না? তাহলে আমরা কি জানি, কোনো কিছুর উপরে যত বেশি থাকবে, এদিকে তাকান, উপরে যত বেশি থাকবে তত তার ভাগফলটা বেশি আসবে না। তার মানে এই ভগ্নাংশগুলোর মধ্যে সবচেয়ে উপরে বেশি আছে কার? এই যে 17। তার মানে কি এখানে উপরে সবচেয়ে বেশি, আর আমরা জানি কি কোনো কিছুর উপরে যত বেশি হবে, হ্যাঁ, ভাগফলটা তত বেশি আসবে। তার মানে এর মানটা সবচেয়ে বড়, এর মানটা সবচেয়ে বড়। এরপরে কোনটা বড়, মানে এইটার পরে কোনটা আছে? দেখেন এই যে 11/13, এর পরে হচ্ছে এইটা বড়। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট কে আপনি বলেন? কমন সেন্স অ্যাপ্লাই করেন, এসব রুলস মুখস্থ করলে কিন্তু বিপদ। সেন্স অ্যাপ্লাই করেন। তাহলে এই যে দেখেন উপরে আছে 3, উপরে 3, তাইলে উপরে যত বেশি হবে মানে ভাগফলটা তত বেশি আসবে, কিন্তু উপরে যত ছোট হবে এই ভাগফল তো তত ছোট আসবে। তার মানে এই মানটা সবচেয়ে ছোট। আপনারা কি বুঝছেন কনসেপ্টটা? কি বুঝছেন যে কেন এরকম হচ্ছে? কতগুলো ভগ্নাংশের হর যদি সমান হয় তাহলে ওই ভগ্নাংশগুলোর মধ্যে যার লবে বেশি থাকবে, মাথায় নেন, লবে যত বেশি ফলাফল তত বেশি, লবে যত কম ফলাফল তত কম। ওকে, আচ্ছা, নেক্সট রুলস নাম্বার 2। রুলস 2 এ কি বলছে দেখেন, কতগুলো ভগ্নাংশের লব যদি সমান হয়। এবার বলছে কতগুলো ভগ্নাংশের লব যদি সমান হয় তবে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি ছোট। দেখছেন, যার হর বড়। এইগুলা রুলস যদি মুখস্থ করতে যান বিপদ, আপনাকে বুঝে বুঝে মনে রাখতে হবে। হ্যাঁ, যে ভগ্নাংশের ছোট আর যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। দেখেন আমি বুঝাই দিচ্ছি, আমি কিছু এক্সাম্পল নিচ্ছি। এখানে বলছে লব সমান হতে হবে। মনে করেন আমি নিলাম হচ্ছে 17/5, 17/13, 17/18, 17/23। ওকে ফাইন। আমি এখানে কিন্তু দেখেন কয়টা ভগ্নাংশ নিছি, এই ভগ্নাংশগুলোর মধ্যে প্রত্যেকটা ভগ্নাংশের লবে কিন্তু 17 আছে। তার মানে এখানে কিন্তু সবগুলো ভগ্নাংশের লব সমান। তার মানে এই ভগ্নাংশগুলোর মান কেমন হবে সেটা লবের উপর ডিপেন্ড করছে না। কেন? যেহেতু সবারই লব সমান, তার মানে ভগ্নাংশগুলোর মান কেমন হবে এটা লবের উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে হরের উপর। এবার আমরা হরে দেখি কি অবস্থা। এদের মধ্যে হর কোথায় সবচেয়ে বেশি? এখানে সবচেয়ে বেশি। আমরা কি পড়ছিলাম, কোনো কিছুকে যত বেশি দিয়ে ভাগ করব এর ফলাফল তত কমে যাবে। কোনো কিছুকে যত বেশি দিয়ে ভাগ করা হয় তত কি ফলাফল কমে না? তার মানে এই 23 এখানে বেশি দিয়ে ভাগ করছি, মানে এটার ফলাফল সবচেয়ে ছোট। এই জন্য বলা হচ্ছে যে কতগুলো ভগ্নাংশের লব যদি সমান হয় তাহলে যার হর বড় সে ছোট। তো এইভাবে মনে থাকবে? এইভাবে কি মনে থাকবে না, সেন্স অ্যাপ্লাই করতে হবে। সবগুলো লব যখন সমান তার মানে এই ভগ্নাংশগুলোর মান কেমন হবে সেটা লবের উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে হরের উপর। তো হরে এখানে মান 23, তো কোনো কিছুকে যত বেশি দিয়ে ভাগ করা হয় ফলাফল তত কমে। তার মানে এখানে 23 দিয়ে ভাগ করছি, মানে এটার ফলাফল সবচেয়ে কম। তার মানে আচ্ছা, আর এদের মধ্যে সবচেয়ে ছোট এই দেখেন, নিজে এখানে সবচেয়ে কম দিয়ে ভাগ করা হয়েছে, আর আমরা জানি সবচেয়ে যত কম দিয়ে ভাগ করব এই ফলাফল তত বেশি আসবে, তাই এইটার মান সবচেয়ে বড়। এই জন্য এখানে বলছে লব যদি সমান হয়, হর যার ছোট সে বড়, হর যার বড় সে ছোট। এইভাবে মনে থাকবে না ভাই, আপনাকে অবশ্যই মানে গণিতের রুলস দিয়ে এই জিনিসগুলোকে আত্মস্থ করতে হবে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন রুল 3,
এই রুল 3 নাম্বার আর 4 নাম্বারটা মাঝে মাঝে কাজে লাগে, যদিও এগুলা দিয়ে আপনাকে অঙ্ক করা লাগবে না, আমি সব অঙ্ক এক নিয়মে করে দিব, সমস্যা নেই। এখানে কি বলছে দেখেন, কতগুলো প্রকৃত ভগ্নাংশের, এবার কিন্তু বলছে আগের যে দুইটা নিয়ম ছিল সেখানে কিন্তু বলা ছিল না যে কোশ্চেন মানে ভগ্নাংশগুলো প্রকৃত হবে নাকি অপ্রকৃত হবে, বলছিল ভগ্নাংশ। আর এখানে বলছে কতগুলো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য, ভেরি মাচ ইম্পর্টেন্ট লাইন, কতগুলো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য যদি সমান হয় তবে যে ভগ্নাংশের লব ও হরের মান বড় সেই ভগ্নাংশটি বড় হবে। আচ্ছা আমি কিছু এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে পরে বুঝতে আপনার সুবিধা হবে। আচ্ছা যেমন আমি যদি বলি 5/3, দেখেন সরি 3/5, 3/5, 5/7, 5/7, 11/13, 11/13, 15/17। আচ্ছা এই যে দেখেন এখানে আমি 4টা ভগ্নাংশ নিছি। আচ্ছা আচ্ছা দেখেন এই যে ভগ্নাংশ নিছি 4টা ভগ্নাংশ, এই 4টা ভগ্নাংশের মধ্যে বলা এরা কিন্তু সবাই প্রকৃত ভগ্নাংশ। আমি আবার বলছি এই রুলসটা, এই 3 নাম্বার রুলস তখনই খাটবে যখন সবগুলো প্রকৃত ভগ্নাংশ হবে। হ্যাঁ তাহলে দেখেন এখানে কিন্তু সবগুলো প্রকৃত ভগ্নাংশ, কারণ উপরে ছোট সবার নিচে বড়, তার মানে প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। এবং বলছে এই কতগুলো প্রকৃত ভগ্নাংশের মানে এই প্রকৃত ভগ্নাংশগুলোর লব ও হরের পার্থক্য যদি সব জায়গায় সমান হয়। দেখেন এই জায়গাতে লব হরের পার্থক্য কত, এই যে 5 আর 3 এর পার্থক্য 2, এখানে দেখেন লব হরের পার্থক্য 7 আর 5 এর পার্থক্য 2, এখানে 13 আর 11 এর পার্থক্য 2, এখানে 17 আর 15 এর পার্থক্য 2, তার মানে এখানে প্রত্যেকটা ভগ্নাংশে লব এবং হরের পার্থক্য কিন্তু 2। এখানে প্রত্যেকটা ভগ্নাংশে লব এবং হরের পার্থক্য কত, 2। তাহলে এটাই বলছে যে সবগুলো ভগ্নাংশের লব ও হরের পার্থক্য যদি সমান হয়, তো লব ও হরের পার্থক্য যদি সমান হয় তবে যে ভগ্নাংশের লব হরের মান বড় সেই ভগ্নাংশটা বড় হবে। তাহলে এখানে কিন্তু সবগুলো ভগ্নাংশের লব হরের পার্থক্য 2। এবার বলছে তাহলে যে ভগ্নাংশের মধ্যে লব এবং হরের মানটা বেশি তার মানটা বেশি। তাহলে আমাকে বলেন এই 4টা ভগ্নাংশের মধ্যে লব হরের মানটা কোথায় বেশি? এখানে লবের মান 3, হরের মান 5, লবের মান 5, হরের মান 7, লবের মান 11, হরের মান 13, এই দেখেন লবের মান 15, হরের মান 17, এই ভগ্নাংশের লব হরের মান বেশি, মানে লব হরের ভ্যালুটা বেশি, সুতরাং এই ভগ্নাংশের মানটা এদের মধ্যে সবচেয়ে বড় হবে। কথা কি বুঝছেন? আর তাহলে ছোট কোনটা হবে? তাহলে রিভার্স, উল্টা, লব হরের মান যেখানে বেশি সেটা যদি তার মান যদি বেশি হয় তাহলে লব হরের মান যেখানে কম সেটার মান কম হবে। তার মানে এই যে 3/5 এখানে লব হরের মান সবচেয়ে ছোট, লব 3 হর 5, তার মানে এই ভগ্নাংশটার মানটা সবচেয়ে ছোট। ক্লিয়ার হয়েছে বিষয়টা? নিয়মটা তো বুঝছেন? তাহলে নিয়মটা খুবই সহজ, কতগুলো প্রকৃত ভগ্নাংশের লব হরের পার্থক্য সেম হতে হবে, কিন্তু আবার বলছি তাহলেই কিন্তু এদের মধ্যে কম্পেয়ার করা যাবে, না হলে কম্পেয়ার করা যাবে না, সবার মধ্যে লব হরের পার্থক্য সেম হতে হবে। এবার আপনার যদি কনফিউশন হয় আপনি এদের মানগুলো দেখে নেন, মিলাই নেন। এটা ক্যালকুলেটরে দিলে আসবে 0.6, এটা আসবে 0.6, এটা আসবে 0.714। হ্যাঁ মানে আমি জাস্ট আপনাকে মানে এটা যে কোনটা বড় বা কোনটা ছোট এটা বোঝানোর জন্য জাস্ট দিছি। আচ্ছা 0.882। আচ্ছা এই দেখেন 4টার মান, তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় মান কোনটা? এই যে, তার মানে এটার বেশি সবচেয়ে মান, আর এটার মধ্যে সবচেয়ে ছোট এইটা, তার মানে 3/5 হচ্ছে সবচেয়ে ছোট। আশা করি বুঝছেন। এবার যাচ্ছি রুলস 4, এটা হলে আমরা তারপরে গাণিতিক সমস্যা সমাধান করব, ঠিক আছে। এখানে কি বলছে, কতগুলো অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য যদি সমান হয়। এবার কিন্তু বলছে সবগুলো, এবার হচ্ছে সবগুলো ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ হতে হবে। আচ্ছা অপ্রকৃত ভগ্নাংশ হতে হবে, লব ও হরের পার্থক্য সমান হতে হবে, তাহলে যে ভগ্নাংশের লব ও হরের মান ছোট সেই ভগ্নাংশ হবে বড়, মানে এবার যার লব হরের মান ছোট সেই হবে বড়। আচ্ছা আমরা কিছু এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পলগুলো হচ্ছে ওইগুলাকে রিভার্স করে দিই। 5/3, 7/3, 13/11 আর হচ্ছে 17/15। দেখেন এখানে যে 4টা ভগ্নাংশ নিছি এই ভগ্নাংশগুলো কিন্তু অপ্রকৃত হতে হবে। এখানে কিন্তু বলা আছে যে যাদের মধ্যে কম্পেয়ার হবে তারা সবাই অপ্রকৃত ভগ্নাংশ হতে হবে। তাহলে এরা 4জনই কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, কারণ কি লব বড়, দেখেন সব জায়গায় লব বড়, হর ছোট, ঠিক আছে। এটা 5 হবে, 7/5।
এবার দেখেন এখানে লব হরের পার্থক্য 5 আর 3 এর পার্থক্য 2, এখানে 7 আর 5 এর পার্থক্য 2, এখানে 13 আর 11 এর পার্থক্য 2, এখানে 17 আর 15 এর পার্থক্য 2। দেখেন লব এবং হরের পার্থক্য কিন্তু সব জায়গায় 2, মানে লব এবং হরের পার্থক্য সব জায়গায় সমান। ঠিক আছে, তাহলে কি বলছে, তাহলে এদের মধ্যে লব হরের মান যেখানে ছোট সেইটাই এবার বড় হবে, মানে প্রকৃত ভগ্নাংশের উল্টা। তাহলে এখানে লব হরের মান ছোট হচ্ছে, এখানে দেখেন লব এবং হরের মানের পার্থক্য ছোট, এখানে লব 5 হর 3, লব হরের মানটা মানে লব হরের মানটা ভ্যালুটা সবচেয়ে ছোট এখানে, তার মানে এটা সবচেয়ে বড়। আর এদের মধ্যে লব হরের ভ্যালু সবচেয়ে বেশি হচ্ছে এখানে লব 17 হর 15, এটা হচ্ছে সবচেয়ে ছোট, মানে আগেরটার উল্টা। এবার ক্লিয়ার হচ্ছে? এখন বিষয় হচ্ছে এই সব নিয়ম মনে রাখাটা খুবই কঠিন, মানে আমার কাছে মনে হয়, যদিও আমরা এই নিয়মে সলভ করবো না, কিন্তু বইয়ে যেহেতু দেওয়া আছে তাই আমি দেখাই দিলাম। এবার আমরা গাণিতিক সমস্যায় চলে যাব। নোট দিয়ে একটা জিনিস লিখে নিয়েন, যে কোনো অপ্রকৃত ভগ্নাংশ যে কোনো প্রকৃত ভগ্নাংশের চেয়ে বড়, কারণ অপ্রকৃত ভগ্নাংশের মান, যে কোনো অপ্রকৃত ভগ্নাংশের মান হচ্ছে 1 এর চেয়ে বড়, আর যে কোনো প্রকৃত ভগ্নাংশের মান হচ্ছে 1 এর চেয়ে ছোট। তাহলে নিশ্চয়ই যার মান 1 এর চেয়ে বড় সে তো সবসময় 1 এর চেয়ে ছোট আলার চেয়ে কি হবে, বড় হবে। আমার কথা কি বুঝছেন? মানে বিষয়টা কি, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি গাণিতিক সমস্যায়। এই যে গাণিতিক সমস্যা দেখেন, এই গাণিতিক সমস্যায় আমরা প্রথমে কয়েকটা সাধারণ অঙ্ক দেওয়া আছে। বলছে 0.47, এই যে উপরে ফুটা আছে, খেয়াল করেন উপরে কিন্তু ফুটা আছে, এটা মানে পৌনপুণিক। এটা কি ভগ্নাংশ? পৌনপুণিক ভগ্নাংশ বা আবৃত দশমিক ভগ্নাংশ। এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করলে কোনটা পাওয়া যাবে? এটা আপনাদের পারা উচিত, এটা আপনাদের পারা উচিত, আপনারা সবাই এটা করছেন। এই যে 0.47, 0.47, এই 7 এর উপর ফোটা মানে পৌনপুণিক। তো এটাকে যদি আমরা কনভার্ট করি, মনে আছে আপনাদের প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ ছিল হচ্ছে এই দশমিক, এই পৌনপুণিক বাদ দিয়ে এখানে ফ্রেশ সংখ্যাটা লেখা। তাহলে ফ্রেশ সংখ্যাটা 47, তারপর মাইনাস কত? মাইনাস দিতে হবে পৌনপুণিক ছাড়া যতটুকু আছে ততটুকু মাইনাস দিতে হবে। তো এখানে পৌনপুণিক ছাড়া আছে কি? শুধু 4, তাই 4 বিয়োগ দেব। ঠিক আছে, আর নিচে কি করতে হবে? নিচে যতটার উপর পৌনপুণিক ততটা 9, আর জয়টার উপর পৌনপুণিক নাই ততটা 0। তাহলে এখানে একটার উপর পৌনপুণিক একটা 9, আর একটার উপর পৌনপুণিক নাই তাই একটা 0। তাহলে উপরে হচ্ছে 43, নিচে হচ্ছে 90। কাটাকাটি যদি করার সুযোগ থাকে কাটাকাটি করতে হবে। তাহলে 43/90, এই যে যেহেতু 43 মৌলিক সংখ্যা তার মানে কাটাকাটি যাবে না। তাহলে বি নাম্বার অপশন 43/90, বি নাম্বার অপশন 43/90। ঠিক আছে, ওকে নেক্সট। এটা কত হবে বলেন তো? এটা এগুলো আপনাদের পারার কথা, কারণ এগুলো আমরা অলরেডি শিখছি, প্রথম ক্লাসে এগুলো শিখছি, আমাদের কোর্সের প্রথম ক্লাসে এগুলো শিখছি, তাই না? তাহলে এখানে কত? 0.24, এটার উপরে পৌনপুণিক, এটার উপরে পৌনপুণিক। তাহলে প্রথমে ফ্রেশ সংখ্যাটা কত? ফ্রেশ সংখ্যাটা হচ্ছে 24 মাইনাস। এখন বলেন পৌনপুণিক ছাড়া কি কিছু আছে? নাই, তার মানে এখানে মাইনাস কত? পৌনপুণিক ছাড়া আছে শুধু 0, তাহলে 0। আচ্ছা এবার কয়টার উপর পৌনপুণিক? 2টার উপর পৌনপুণিক, তাই 2টা 9 পাশাপাশি বসবে। তাহলে 24/99, এটাই উত্তর। কিন্তু কাটাকাটি করার সুযোগ থাকলে কাটাকাটি করে দিতে হবে, কারণ ভগ্নাংশকে সাধারণত মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, সবচেয়ে ছোট আকারে। 3 দিয়ে কাটা যায়, 3 33 99, 3 আসতে 24, তাহলে 8/33, 8/33, এটাই আমাদের উত্তর। 8/33 আছে, এই যে বি নাম্বার অপশন 8/33। ক্লিয়ার বিষয়টা? 8/33। এই যে দেখেন, সবাই একটু মনোযোগ দিবেন, এই কোশ্চেনটা একটু মনোযোগ দিবেন। এখানে হচ্ছে 1.16 এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? তার মানে আপনাকে দেওয়া আছে একটা দশমিক ভগ্নাংশ 1.16, তাই না? এবং এটা সাধারণ ভগ্নাংশ, মানে অপশনে আমরা দেখতে পাচ্ছি যে এইটার মিশ্র ভগ্নাংশ বের করছে। দেখেন এগুলো কিন্তু মিশ্র রূপ, তার মানে আপনাকে এই ভগ্নাংশের মিশ্র রূপ বের করতে হবে, এই ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশ আমি এখানে কিভাবে বের করবো? সবাই একটু তাকান। প্রথমে আমি অর্ডিনারি নিয়মটা দেখাচ্ছি। এই দশমিক তুলে দেয়, দশমিক তুলে দিলে দশমিক তুলে দেওয়ার জন্য 1, দশমিকের পরে 2 ঘর, তাই 2টা 0, আর উপরে সংখ্যাটা দশমিক তুলে দেওয়ার পরে কত? 116। এবার কাটাকাটি করতে হবে, 4 দিয়ে কাটা যায়, 4 25 100, 4 2 8 থাকলো 3, 3 এর পরে হচ্ছে 6 36, 4 9 36, তাহলে 29/25। তার মানে কাটাকাটি করে আমি পাইলাম কত? 29/25। কিন্তু এইটার মিশ্র রূপ নিতে হবে, তাহলে মিশ্র রূপ যদি নিতে হয় তাহলে 29কে 25 দিয়ে ভাগ করেন,
29 এর মধ্যে 25 যাবে একবার, থাকলো কত 4। এবার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম কি, এই ভাগফল লিখে মাঝখানে দাগ দিতে হবে, এইটা লিখতে হবে উপরে আর এইটা লিখতে হবে নিচে, তার মানে 1/4/25। এটা আমাদের উত্তর। 1/4/25 কোথায় আছে, ডি নাম্বার অপশনে। কিন্তু আমি এই যে মেথডে সলভ করলাম এটা স্মার্ট মেথড না, মাঝে মাঝে এই মেথডে সলভ করতে গেলে আপনি বিপদে পড়ার সম্মুখীন মানে সম্ভাবনা আছে, কিন্তু অন্যভাবে করতে হবে, স্মার্ট মেথডে করতে হবে। সবাই একটু তাকাবেন প্লিজ। আপনার কাজ এই যে এটা সংখ্যাটা কত দেওয়া আছে, সবাই একটু তাকান প্লিজ এদিকে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবেন। 1.16 আপনার এখানে কিন্তু এখানে এই 1 কিন্তু পূর্ণ অংশ, এই 1 কিন্তু দশমিকের আগের অংশকে বলে পূর্ণ অংশ, এইটুকু হচ্ছে পূর্ণ অংশ আর এটা হচ্ছে ভগ্নাংশ। আমি কি এই জিনিসটা কি আসলে এরকম না, 1 + 0.16, এদিকে তাকান, এটা কি 1 + 0.16 না, এই দুটো যোগ করলেই তো 1.16। ভাইয়া এই পূর্ণ অংশকে বাদ দিয়ে শুধু এই ভগ্নাংশ অংশটুকু কনভার্ট করবেন আর বাইরের অংশটুকু কনভার্ট করবেন না, শুধু এই ভগ্নাংশ অংশটাকে কনভার্ট করবেন। ভগ্নাংশ অংশ এখানে কত 0.16, আপনি 0.16 কে কনভার্ট করবেন। তো 0.16 ইজ ইকুয়াল টু হোয়াট, পয়েন্ট তুলে দেন, পয়েন্ট তুলে দিলে উপরে 16 আর পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 2 ঘর 2টা শূন্য। এবার কাটাকাটি করেন 4 দিয়ে, 4 4 16, 4 25 100, তার মানে 4/25। অর্থাৎ এখানে এই 0.16টা হলো 4/25। এদিকে তাকান, তাহলে আপনি আপনার যে দশমিকের আগে যে পূর্ণ অংশ ছিল সেটা তো থাকবেই, আর এইটুকের পরিবর্তে এর পাশে খালি ওই 4/25 বসাই দিবেন, আর কিচ্ছু করা লাগবে না। আপনারা কি বুঝছেন? মানে সোজা কথা, আপনার হচ্ছে কাজ হচ্ছে এই পূর্ণ অংশটা রেখে দিয়ে শুধু এই দশমিক অংশটাকে কনভার্ট করবেন, তারপরে পূর্ণ অংশের পাশে ওই জিনিসটা বসাই দিবেন। ক্লিয়ার হচ্ছে? খুবই সহজ। একজন বলছে যে ভাই আগের ডেতে সহজ ছিল, খালি খালি এত পেছানোর দরকার কি, আগেরটা সহজ না? যদি এই সংখ্যাটা সহজ ছিল, 1.16 সংখ্যাটা সহজ ছিল, তাই আপনার কাছে মনে হচ্ছে আগেরটা সহজ, কিন্তু আপনাকে যদি একটু বড় সংখ্যা দেয় এখানে, হ্যাঁ, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। দেখেন আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন। মনে করেন আপনাকে একটা সংখ্যা দেওয়া হলো, দেখেন আপনাকে একটা সংখ্যা দেওয়া হলো 2.36, 2.36 এটাকে আপনি এরকম মিশ্র আকারে প্রকাশ করেন। আপনি এই কি করতেছেন, আপনি এই দশমিকের জন্য নিছেন 1, দশমিকের পরে 2 ঘর 2টা শূন্য, আর দশমিক তুলে দেওয়ার পরে 236। এইবার কাটাকাটি করতে যায় আপনার একটু কষ্ট লাগতেছে না? লাগতেছে না? তাও করা যাবে, 4 25 100, মানে এখন কাটাকাটি করতে যায় আপনার একটু খারাপ লাগতে পারে, তাই না? কিন্তু আপনি এটা কেন করবেন? আপনি এই 2 রেখে দেন, আর আপনি যে শুধু 0.36 কে কনভার্ট করেন। 0.36 ইজ ইকুয়াল টু দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিকের পরে 2 ঘর 2টা শূন্য আর 36। এবার আপনি 4 দিয়ে কাটা যায় না, 4 25 100, 4 9 36, তার মানে 9/25। 9/25 এই যে 2 আছে, এই 2 এর পাশে এই 0.36 মানে 9/25, তাই 2 এর পাশে এই 9/25 বসাই দিতে হবে, তার মানে 2 পূর্ণ 9/25। আমার কথা কি বুঝছেন? ওকে, আচ্ছা, এটা তাও পারবে। মনে করেন যে সংখ্যাটা দিল হচ্ছে 480, 4.80, এটাকে আপনাকে বললো এটার মিশ্র রূপ কত। এখন আপনি যদি এটাকে করতে যান, মনে করেন যে দশমিক তুলে দিলে নিচে 100 আর উপরে 480, এখন কিন্তু কাটাকাটি করতে খারাপ লাগবে আপনার, দরকার নেই, এটা করেন না। আপনি শুধু কি করবেন, দশমিকের আগের অংশটা রেখে দিবেন, আর এই দশমিক অংশটা শুধু কি করবেন, কনভার্ট করবেন মানে সাধারণ ভগ্নাংশে। তাহলে 0.80 ইকুয়াল টু কি লেখা যায়, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 2 ঘর 2টা শূন্য, আর উপরে কত 80, এই শূন্য শূন্য কাটা, 5 দুগুণী 10, 4 দুগুণী 8, 4/5, তাহলে এই হলো 4, আর এইটুকের জন্য হচ্ছে 4/5, তার মানে 4 পূর্ণ 4/5। খুবই সিম্পল, 4 পূর্ণ 4/5। ক্লিয়ার আছে বিষয়টা? ওকে, আচ্ছা, তাহলে আপনারা এরকম যদি কোশ্চেন আসে এভাবে সলভ করবেন। এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এবার আমাদের প্রশ্ন আসছে কোনটি সবচেয়ে ছোট। দেখেন, মানে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোন ভগ্নাংশটা সবচেয়ে ছোট। তো এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো আমাদের যখন ক্যালকুলেটর ছিল, মানে আগে মানে সিলেবাস পরিবর্তন হয়েছে না 35তম বিসিএস, তার আগে ক্যালকুলেটর ব্যবহার করতে দিত, মানে পরীক্ষার হলে সাধারণ ক্যালকুলেটর প্রিলিতেও ব্যবহার করতে দিত। তো এগুলো আসলে তো তখন কি করতে জানেন, তখন সে ক্যালকুলেটরে 2/11 মান বের করতো, এটার মান বের করতো, এটার মান বের করতো, এটার মান বের করে দেখতো কোনটা ছোট কোনটা বড়, খুবই সহজ ছিল। বাট যখন ক্যালকুলেটর তুলে দেওয়ার পরে ঝামেলাটা ক্রিয়েট হয়েছে। মানে তখন আমাদের সমস্যা হচ্ছে কি জানেন, যখন এই ভগ্নাংশ যখন মানে
নিঃশেষে বিভাজ্য হয় না, তখন আমাদের ভাগ করতে কষ্ট হয় বা ভাগ করতে দশমিক ভগ্নাংশ আসলে সমস্যা হয়। এই জন্য আমরা ভাগ করব না। এটা ভাগ না করে কিভাবে বের করা যায় যে কোনটা বড় কোনটা ছোট। হ্যাঁ, এই টেকনিককে বলা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন রুল। হ্যাঁ, এই নিয়মটাকে বলা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন রুল। ক্রস মাল্টিপ্লিকেশন মানে আড়াআড়ি গুণ করা। মানে একটু তাকাবেন প্লিজ, দুইটা ভগ্নাংশকে আপনি কম্পেয়ার করবেন। দুইটা ভগ্নাংশ একসাথে কম্পেয়ার করা যাবে, একসাথে কিন্তু 4-5টা কম্পেয়ার করা যাবে না। দুইটা ভগ্নাংশকে তুলনা করা যাবে, মানে দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা বের করা যাবে ক্রস মাল্টিপ্লিকেশন রুলের মাধ্যমে। দেখেন আপনি এই দুইটা ভগ্নাংশের মধ্যে, সবাই একটু তাকান, এই দুইটা ভগ্নাংশের মধ্যে কে বড়? এই দুইটা ভগ্নাংশের মধ্যে আপনি কিন্তু বলে দিতে পারবেন যে ভাই এটা তো রুলসে পড়ে গেছে। দেখেন এখানেও 11, এখানেও 11, তাহলে লব যদি সমান, হর যদি সমান হয়, তাহলে যার লব ছোট সে ছোট। তাহলে এখানে লব ছোট হচ্ছে 2, কারণ এই দুইজনের মধ্যে কিন্তু এটা ছোট, তাহলে এটা বাদ পড়ছে, কারণ অঙ্কে বলছে কোনটি সবচেয়ে ছোট। তাহলে এই দুইজনের মধ্যে এটা ছোট, একে রাখলাম, তাহলে বাদ। এবার এইটার সাথে এইটা আচ্ছা দেখেন, এবার এই দুইজন কম্পেয়ার করা যাবে কিভাবে? 2 এবং 13 মধ্যে পার্থক্য 11, এখানে 4 এবং 15 মধ্যে পার্থক্য 11, তার মানে লব হরের পার্থক্য সমান। এখানেও প্রকৃত ভগ্নাংশ। তাহলে কতগুলো প্রকৃত ভগ্নাংশের লব হরের পার্থক্য সমান হলে, মনে আছে, যার লব এবং হরের মান বেশি সে বড়। এই দুইজনের মধ্যে এটা বড়, তাহলে একে বাদ দিব। কেন? কারণ আমার সবচেয়ে ছোটটা দরকার। একটু ধৈর্য ধরেন, আমি বুঝাবো, টেনশন করেন না। হ্যাঁ, তাহলে এখন আমাকে এইটা এবং এইটা, এই দুইজনের মধ্যে যে সবচেয়ে ছোট সে হলো ফাইনালি সবার মধ্যে ছোট। এখানে হচ্ছে 2/11 আর এখানে হচ্ছে 2/13। এদিকে তাকান, এই দুইজনের মধ্যে আবার দুইজনেরই লব সমান। দুইজনের লব যখন সমান হবে তখন মানটা ডিপেন্ড করতেছে হরের উপর। তাহলে এদের মধ্যে যার হর সবচেয়ে বড় তার ভ্যালুটা সবচেয়ে কম আসবে। তাহলে হর এখানে 13, তার মানে এটার মান সবচেয়ে কম আসবে। তার মানে 4 জনের মধ্যে 2/13 মান সবচেয়ে ছোট। তাহলে সি নাম্বার অপশন, 2/13 মান সবচেয়ে ছোট, 4 হচ্ছে সি। হ্যাঁ, তাহলে এই যে ওই যে রুলস গুলা, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে না হয় আমাদের ওই রুলস গুলা কাজে লাগছে, কিন্তু জানেন ম্যাক্সিমাম অঙ্কে ওই যে 4টা রুলস পড়ছে না প্রথমে, ওগুলা একটাও কাজে লাগবে না। এবার আমরা পড়বো হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন রুলস। হ্যাঁ, ক্রস মাল্টিপ্লিকেশন রুল, আড়াআড়ি গুণ করবো। এদিকে তাকান, দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট কোনটা বড় এইটা ওই দুইটা ভগ্নাংশকে আড়াআড়ি গুণ করে বের করা যায়। দেখেন তাহলে এই প্রথমে দেখেন, এই এখানে বলছে কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট, মানে এই 4 জনের মধ্যে সবচেয়ে ছোটকে। এর জন্য আমরা প্রথমে এই দুইজনকে কম্পেয়ার করব। প্রথমে এই দুইজন, তাহলে এই দুইজনকে কম্পেয়ার করার জন্য এই দুইজনকে আড়াআড়ি গুণ করতে হবে। সবাই তাকান প্লিজ। তাহলে 2/11 ইন্টু হচ্ছে 3/11। এবার আড়াআড়ি গুণ মানে এইটা দিয়ে এইটাকে গুণ, এইটা দিয়ে এইটাকে গুণ। এই 11 দিয়ে 2কে গুণ করলে, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, এই 11 দিয়ে 2কে গুণ করলে কত হবে? 11 দুগুণী 22, 11 দুগুণী 22, সেই 22টা লিখবেন এখানে। এবং এই 11 দিয়ে 3কে গুণ করলে কত হবে? 3×11 33, সেই 33কে লিখবেন এখানে। ভুলেও কিন্তু 33 এখানে 22 ওখানে লেখা যাবে না। কিভাবে মনে রাখবেন যে কোনটা কোথায় লিখবো আমি দেখাবো। এইবার এই যে আড়াআড়ি গুণ করে এই ফলাফল দুইটা পাইছেন না, এই ফলাফল দুইটার উপর ডিপেন্ড করবে যে কোনটা বড় কোনটা ছোট। এই ফলাফল দুইটার মধ্যে যার যে মানটা বড় তার উপরে যে ভগ্নাংশটা আছে সেটা হলো বড় এই দুজনের মধ্যে। আর এই ফলাফল দুইটার মধ্যে যে ভগ্নাংশের মানটা ছোট, যে ফলাফলটা ছোট তার উপরে যে ভগ্নাংশটা আছে সেটা হচ্ছে ছোট। সত্য কথা বলতেছি, এইগুলো টেস্ট করতে আপনার সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড হাইয়েস্ট, এর বেশি লাগবে না। একটু আমি শেখাচ্ছি তাই সময় লাগতেছে, টেনশন করেন না। আচ্ছা, তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে কোন মানটা আমাকে নিতে হবে, কোনটা সবচেয়ে ছোট, মানে ছোট ভগ্নাংশটা নিতে হবে, বড়টা নেওয়া যাবে না। এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা সবচেয়ে ছোট? 22। তাহলে 22-এর উপরে যে ভগ্নাংশটা আছে 2/11, এই ভগ্নাংশটা ছোট কার চেয়ে? এই 3/11 চেয়ে। তার মানে হলো এই দুইটা ভগ্নাংশের মধ্যে 2/11 হচ্ছে ছোট, তাহলে আমাকে সবচেয়ে ছোটটা নিতে হবে। তার মানে এই দুইজনের মধ্যে 3/11 বাদ পড়ছে, 3/11 বাদ পড়ছে, তাহলে এ কিন্তু টিকে গেল এই দুইজনের মধ্যে। এবার এই দুইজনকে কম্পেয়ার করব। দেখেন এই 2/13 ইন্টু 4/15 আড়াআড়ি গুণ। এই 15 দিয়ে 2কে গুণ করলে 15 দুগুণী 30, সেই 30 লিখতে হবে এই পাশে। এবার এই 4 দিয়ে 13কে গুণ করলে 4 13 52, এই 52 লিখতে হবে এই পাশে। এবার এই 52 আর 30-এর মধ্যে ছোট কে? 30 ছোট, সুতরাং 30-এর উপরে যে ভগ্নাংশটা আছে 2/13 এটা ছোট কার চেয়ে? 4/15 হচ্ছে, তার মানে 4/15 বাদ করছে। এবার এই দুইজন মানে এই দুইজনের মধ্যে এ ছোট,
এই দুইজনের মধ্যে এ ছোট, এখন এই দুইজনের মধ্যে হবে ফাইনাল খেলা। এই দুইজনের মধ্যে যে ছোট হবে সে হলো ফাইনালি সবার মধ্যে ছোট। এবার আমরা 2/11 আর কে 2/13 এই দুইজনকে টেস্ট করব। আর গুণ 13 দুগুণী 26 এখানে লিখতে হবে, 11 দুগুণী 22 এখানে লিখতে হবে। এইবার এই 26 আর 22 এর মধ্যে ছোট কে? 22 ছোট, সুতরাং 22 এর উপরে যে ভগ্নাংশটা আছে 2/13 এ হলো ছোট, তার মানে ফাইনালি 2/13 সবার চেয়ে ছোট। আমার কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আপনারা কি বুঝছেন? এই নিয়মটা বুঝছেন কিনা প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে, কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। নিয়মটা বুঝছেন কিনা? এখন একটা কথা আছে এখানে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, একটু তাকান। আচ্ছা ক্লিয়ার বলছেন সবাই? এই যে আড়াআড়ি গুণ করে এই ফলাফলগুলো লিখছি না, এই ফলাফলগুলো যদি এখানে উল্টাপাল্টা লেখা হয়, মানে এইটা চলে গেল এখানে, এটা চলে গেল এখানে, তাহলে কিন্তু খবর আছে। একটু তাকান, এইগুলো লেখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। একটু তাকান, আমি যেভাবে মনে রাখি সেইভাবে বলতেছি। আপনি যখন আড়াআড়ি গুণ করবেন, এদিকে যখন এই দুইজনকে গুণ করবেন, এই দুইজনের মধ্যে লবে কে অবস্থান করতেছে একটু বলেন তো? এই দুইজনের মধ্যে লবে কে অবস্থান করতেছে? লবে এই 11 কিন্তু হরে অবস্থান করতেছে, এই দুই কিন্তু লবে অবস্থান করতেছে। তাহলে এই দুইজনের গুণফল আমি লিখব, এই দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা লবে অবস্থান করতেছে তার নিচে লিখব। তাহলে এই 11 আর 2 এর মধ্যে লবে অবস্থান করতেছে 2, তাই এই দুইজনের গুণফলটা এখানে লিখতে হবে, এখানে 11 দুগুণী 22 আমি এখানে লিখতেছি, বুঝছেন? এবার এই দুইজনের মধ্যে, এই যে 11 আর 3 এর মধ্যে লবে অবস্থান করতেছে কে? 3, সুতরাং এই 11 আর 3 এর গুণফলটা আমাকে এই পাশে লিখতে হবে। মানে যে দুইজনকে আমি গুণ করব, ওই দুইজনের মধ্যে যে লবে অবস্থান করবে ওদের গুণফলটা তার নিচে লিখতে হবে। এবার কি বুঝছেন? তাহলে 3 11 33 লিখতে হবে এখানে। এবার দেখেন এখানে এই যে এই দুইজনকে যখন গুণ করতেছি, এই 15 আর 2 এর মধ্যে লবে অবস্থান করতেছে কে? 2, তার মানে এই 15 দুগুণী 30 আমাকে এই 2 এর নিচে লিখতে হবে, এই জন্য এখানে লিখছি। এইটা যদি ভুল হয় তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। কিন্তু এই 13 আর 4 এর মধ্যে লবে অবস্থান করতেছে কে? 4, তাহলে 4 13 52, এই 4 এর নিচে লিখতে হবে, তাই আমি এখানে লিখছি। ক্লিয়ার বিষয়টা? ওকে। এইবার এইটা দেখেন, এই 13 আর 2 এর মধ্যে লবে অবস্থান করতেছে কে? এই 2, তার মানে এদের গুণফলটা লিখতে হবে 13 দুগুণী 26, এই 2 এর নিচে লিখতে হবে, তাই এখানে লিখছি। 11 আর 2 এর মধ্যে লবে অবস্থান করতেছে কে? এই 2, তাই 11 দুগুণী 22, এই 2 এর নিচে লিখতে হবে, এই যেখানে 22 লিখছি। ক্লিয়ার হয়েছে না বিষয়টা? আশা করি বুঝছেন। এবিসিডি এর মান এলোমেলো দিলে সমস্যা নাই। আপনি শোনেন, এইটার সাথে যে এইটাকে কম্পেয়ার করতে হবে এমন না। আপনি যদি মনে করেন যে এইটার সাথে এইটাকে কম্পেয়ার করবেন, তারপরে এই দুইজনের কম্পেয়ার করবেন, কোনো সমস্যা নেই। এই 4 জনের মধ্যে যে কোনো দুইজনকে কম্পেয়ার করা যাবে, এমন না যে প্রথম 2টা কম্পেয়ার করতে হবে তারপরে 2টা কম্পেয়ার করতে হবে, এরকম না। কম্পেয়ার করার সময় আপনার পূর্ণ স্বাধীনতা আছে। ওকে, পূর্ণ স্বাধীনতা আছে। আপনি এই দুইজনকে কম্পেয়ার করে একটা পাইছি, এটা না করে আপনি প্রথমে এই দুইটাকে কম্পেয়ার করলেন, এই দুইজনের মধ্যে যেটা বের হবে তার সাথেও যদি একে কম্পেয়ার করেন তাও সমস্যা নেই, এখানে পূর্ণ স্বাধীনতা আছে। বোঝা গেছে কি বিষয়টা? ওকে, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন এবার আস্তে আস্তে আমরা অ্যাডভান্স কোশ্চেনের দিকে যাচ্ছি। কি বলছে? কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? আগে বুঝতে হবে ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোটটা নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এই দুইজনের কম্পেয়ার করবো। এই দুইজন, এই যে 5/6 ইন্টু হচ্ছে 12/15। এবার দেখেন কত তাড়াতাড়ি হবে। 5 15 75, এই 75 লিখবো কিন্তু এই পাশে। 5 12 60, এই 6 12 72, 6 12 72। এই 75 আর 72 এর মধ্যে ছোট কে? 72 ছোট, তার মানে 72 এর উপরে যেটা আছে সেটা হলো ছোট। তার মানে এই দুইজনের মধ্যে এইটা ছোট, তার মানে একে বাদ দিতে হবে, কারণ ছোটটা নিতে হবে। এবার এই দুইজনকে কম্পেয়ার করব। 11/14 ইন্টু 17/21, 11/14 17/21। আচ্ছা, এখন 21, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা 21 দিয়ে 11কে গুণ করেন, 11 কে এই যে 11 কে 11 1 হাতে কত? 1, 11 দিন 22 আর 1 23। এবার 4 17, এই যে 4 17 68 8 হাতে হচ্ছে 6, 17কে 17 23। এটা 238, এটা 231। 238 আর 231 এর মধ্যে ছোট কে? 231 ছোট, তার মানে 231 এর উপরে যেটা আছে এই যে 11/14 এটা হচ্ছে ছোট, তার মানে একে বাদ দিতে হবে। তাহলে আমার
এইটা আর এইটার মধ্যে হচ্ছে এখন ফাইনাল খেলা হবে। তাহলে 12/15 ইন্টু 11/14। এবার দেখেন 12 নামতা পড়েন 4 12 48 8, এই যে 12 নামতা 4 12 48 8, 12 কে 12 আর 4 16, ঠিক আছে। আর 11 নামতা আছে 5 11 55, 5 হাতে 5, 11 কে 11 5 16, তাহলে 165, এটা 168, 165 আর 168 মধ্যে ছোট কে? 165 হচ্ছে ছোট, তার মানে 165 উপরে যে 11/14 আছে এটা হচ্ছে সবার মধ্যে ছোট, তাহলে 11/14, সি নাম্বার অপশন, 11/14 সবার মধ্যে ছোট। ক্লিয়ার বিষয়টা? দুই নাম্বার রুলসটা কোনটা? 2 নাম্বার রুলস কোনটা, কি বলছেন স্যার? দ্বিতীয় ধাপ, এখানে সেকেন্ড মেথডটা অ্যাপ্লাই করে ভালো হয়, গুণ করার ঝামেলা কমে। এখানে এই যে বড় সংখ্যা, এগুলো যে বড় সংখ্যা আসছে, এত বড় সংখ্যা মানে এখন আসে না, এগুলো হচ্ছে অনেক আগের কোশ্চেন, বিগত সালের, এটা অনেক আগে, মানে যখন ক্যালকুলেটর ব্যবহার করতে দিত। কথা কি, এখন ছোট 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 সংখ্যা দেয় যেগুলো আড়াআড়ি গুণ করে তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ, টেনশন করার দরকার নেই, এগুলো যখন ব্যবহার মানে ক্যালকুলেটর ছিল যখন তখন। লবরের পার্থক্য, লবরের পার্থক্য এখানে কত, এই যে এখানে কত, লবর 3, এখানে কত, লবরের পার্থক্য না, এখানে তো লবরের পার্থক্য সমান হচ্ছে না, কোথাও কি সমান আছে? এখানে লবরের পার্থক্য 1, এখানে লবরের পার্থক্য 3, এখানে লবরের পার্থক্য, এই যে এখানে লবরের পার্থক্য সমান আছে, মানে এই দুইটা ই করা যাবে, এই দুইটার মধ্যে কম্পেয়ার করা যাবে, এখানে লবরের পার্থক্য সমান আছে। কিন্তু ওইগুলা খুঁজতে গেলে তার এক বিপদ, সবসময় তো এরকম থাকবে না, আমার কথা কি বুঝছেন? নেক্সট, এই যে এরকম ছোট ছোট সংখ্যা আসবে, হ্যাঁ, ভয় পায়েন না, বিশ্বাস করতে হবে। দেখেন নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়, এবার তাকান, বলছে সবচেয়ে বড়, তার মানে এই চারটার মধ্যে সবচেয়ে বড়টা খুঁজে বের করতে হবে। আবার সেই একই কথা, কিন্তু আরো বড় হলে, যা আসে না তাই নিয়ে বেশি চিন্তা করেন আপনারা, সমস্যা কিন্তু এই জায়গাতে। যা আসবে না আমি এটা নিয়ে চিন্তা করতেছি, বলতেছে ভাই একটা ভগ্নাংশ দিয়ে এরকম হয় 223 ডিভাইডে 147 এরকম আসে। আরে ভাই এরকম আসবে না, আমি তো জানি এরকম আসে না, আপনি ওটা নিয়ে চিন্তা করতেছেন, মানে সমস্যা। যা আসে, আপনি বিগত সালের প্রশ্ন দেখেন তো, এরকম ভগ্নাংশ কয়টা আসছে? আগে আসতো, অনেক আগে, যখন ক্যালকুলেটর ছিল, পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার করতে দিত, আপনাকে নিজে করতে হতো না। 19 পর্যন্ত নামতা মুখস্থ রাখতে হবে, একজন স্টুডেন্টের 19 পর্যন্ত নামতা মুখস্থ থাকা উচিত, নাহলে ক্যালকুলেশন কেমনে দ্রুত পারবেন? তাহলে প্রথমে কি করতে হবে, এই দুটাকে কম্পেয়ার করেন, এই যে 3/5 ইন্টু 8/11, দেখেন 3 11 33, এই যে 3 11 33 এখানে লিখলাম, 5 8 40। এখন যেহেতু বড়টাকে নিতে বলছে, তাই এই দুইটা সংখ্যার মধ্যে বড় হচ্ছে 40, তাহলে 40-এর উপরে 8/11 হচ্ছে বড়। এই দুইটার মধ্যে যে সংখ্যাটা বড় আসবে তার উপরে যে সংখ্যাটা আছে সেটা হলো বড়। তাহলে 40 যেহেতু বড়, তাহলে 40-এর উপরে 8/11 আছে, মানে 8/11 বড়। কার চেয়ে? 3/5 চেয়ে, মানে এই দুইজনের মধ্যে 8/11 বড়। তার মানে আমরা এটাকে বাদ দিব, এটা রাখলাম। এবার এই দুইজন কম্পেয়ার করব, তাহলে 2/3 আর হচ্ছে 5/13, আড়াআড়ি গুণ করেন, 13 দুগুণে 26, 3 5 15, 26 আর 15-এর মধ্যে 26 বড়, তার মানে 2/3 বড়, তার মানে এটা বাদ। এবার এই দুইজনের মধ্যে ফাইনাল খেলা হবে, 8/11 আর 2/3, 8/11 ইন্টু 2/3, 3 আসতে 24, 11 দুগুণে 22, 24 আর 22-এর মধ্যে বড় কি? 24 বড়, সুতরাং 8/11 হচ্ছে আমাদের বড়, তাহলে 8/11 হচ্ছে ফাইনালি সবার মধ্যে বড়। ক্লিয়ার বিষয়টা? 8/11 সবার মধ্যে বড়। এটা কত নাম্বার ছিল? 6 নাম্বার। 6-এর উত্তর কত? 6-এর উত্তর বি। আর 5-এর উত্তর কত ছিল? 5-এর উত্তর ছিল সি। এবার দেখেন, এবার বলছে নিচের কোন সংখ্যাটি বড়, নিচের কোন সংখ্যাটি বড়। তো এইটা তো দশমিক ভগ্নাংশেই দেওয়া আছে, এইটাও দশমিক ভগ্নাংশে দেওয়া আছে, এইটাকে আপনার একটু ভেঙে নিতে হবে, এটাকে ভেঙে নিতে হবে। দেখেন এখন আপনারা কি জানেন যে দশমিক ভগ্নাংশগুলো কোনটা বড় কোনটা ছোট, এটা কি বোঝেন? একটু বলেন তো। 0.3719 আর 0.0972, হ্যাঁ, এই দুইটার মধ্যে কোনটা বড়? এই দুইটার মধ্যে কোনটা বড়? এই দুইটার মধ্যে কোনটা বড়?
আচ্ছা, দশমিক ভগ্নাংশের ছোট বড় দেখার সময় অবশ্যই এদিকে তাকান প্লিজ, এটা অনেকে বোঝে না। দশমিকের জাস্ট পরে যে ডিজিটটা আছে না, আপনি মনে করেন দুইটা দশমিক ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা বের করবেন, এটার জন্য দশমিকের পরের ডিজিটটা দেখতে হয়। দশমিকের জাস্ট পরের ডিজিটটা যার বড় সে বড়। তাহলে এখানে 9 দেখে মনে করেন না, বা 9275997, অনেকে মনে করে যে এটা বড়, কেন এদিকে অনেক আছে, অনেকগুলা ডিজিট আছে। না রে ভাই, দশমিক ভগ্নাংশ বড় এটা ডিপেন্ড করার জন্য এদিকে কতগুলো ডিজিট আছে সেটা না, এটা ডিপেন্ড করে জাস্ট দশমিকের পরের ডিজিটের উপর। তাহলে এখানে দশমিকের পরের ডিজিট 0, এখানে দশমিকের পরের ডিজিট 3, এই 0 আর 3 এর মধ্যে বড় কে? 3 বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়। আমি কি কথাটা বুঝাইতে পারছি? মানে হ্যাঁ, এখন এখন এদিকে অনেকগুলো ডিজিট দেখে মনে করেন না যেটা বড়, মনে করেন যে 0.79152, আর একটা হচ্ছে 0.75629761। আপনাকে বলা হলো এই দুইজনের মধ্যে কে বড়। তো দশমিক ভগ্নাংশের মধ্যে কে বড়, এটা কিন্তু এদিকে অনেকগুলো ঘর আছে মানে বড়, বিষয়টা এরকম মনে করেন না। দশমিকের জাস্ট পরের ডিজিটের উপর নির্ভর করে। তো এখানে দশমিকের পরের ডিজিট 7, এখানেও দশমিকের পরের ডিজিট 7, তাহলে তো এই দুটো সমান হয়ে গেছে। তার মানে এখন কিন্তু এই ডিজিটের উপর কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারলাম না যে কে বড়। এই জন্য এবার এর পরের ডিজিট দেখতে হবে। এর পরের ডিজিট এখানে 5, এর পরের ডিজিট এখানে 9, এই দুজনের মধ্যে বড় কে? 9 বড়, তার মানে এই ভগ্নাংশটা এই দুজনের মধ্যে বড়। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? তার মানে হচ্ছে মানে দশমিক ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা ডিপেন্ড করে দশমিকের জাস্ট পরের ডিজিটের উপর। দশমিকের জাস্ট পরের ডিজিটটা যেখানে বেশি সেটা বড়। কিন্তু যদি কতগুলো ভগ্নাংশের দশমিকের জাস্ট পরের ডিজিটটা সব জায়গায় সমান হয়, তাহলে তারপরের ডিজিট দেখতে হবে। সেটাও যদি সমান হয় তাহলে তারপরের ডিজিট দেখতে হবে। এইভাবে পর্যায়ক্রমে যেতে হবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, হলো। আচ্ছা, এবার দেখেন তাহলে এটা কত। এখন আপনারা আমাকে বলেন এই দুইজনের মধ্যে কে বড়, আপনারাই বলবেন এই দুইজনের মধ্যে। এই দুইজনের মধ্যে দশমিকের পরে 0 আছে আর এখানে দশমিকের পরে 1 আছে, তার মানে এটা ছোট। এখন এই যে সংখ্যাটা এখানে আছে না 9/100, এই 9/100 মানে কি? এই 9/100 মানে কিন্তু 0.09। আমি বলছিলাম কি, একের পরে যতটা শূন্য হবে দশমিক ভাগ করার পরে দশমিকের পরে ততটা ঘর হবে। তাহলে একের পরে যেহেতু 2টা শূন্য, তাই দশমিকের পরে 2টা ঘর হবে, কিন্তু উপরে আছে 1 ঘর। তাহলে 2 ঘর বানাতে হলে সামনে একটা 0 দিতে হবে, বুঝছেন? আর এই যে 9/1000, এখানে দশমিক একের পরে 3টা শূন্য, তার মানে দশমিকের পরে 3 ঘর হবে, কিন্তু উপরে আছে কেবল একটা ঘর। তাই 3 ঘর বানাতে হলে সামনে 2টা 0 দিয়ে তারপরে 9 দিতে হবে। তার মানে এটা হচ্ছে 0.009, এটা 0.09, মানে এটা গুণ করার দরকার নাই। এইবার আমাকে বলেন এখানে দশমিকের পরে 0, এখানে দশমিকের পরে 1, এখানে দশমিকের পরে 0, এখানে দশমিকের পরে 0, তাহলে এই 4 জনের মধ্যে দশমিকের জাস্ট ইমিডিয়েট পরের ডিজিটটা এখানে 1, তার মানে এইটা হচ্ছে সবার চেয়ে বড়। ক্লিয়ার বিষয়টা? এটা হচ্ছে সবার চেয়ে বড়। বোঝা গেছে? নেক্সট। আচ্ছা, এই 44 BCS আসছে। কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়? সবাই একটু তাকাবেন। এখানে কিন্তু বলছে কোন ভগ্নাংশটা, মানে এই অপশনগুলোর মধ্যে কোন ভগ্নাংশটা 2/3 এর চেয়ে বড়। তার মানে এই 4টার মধ্যে কোন সংখ্যাটা 2/3 এর চেয়ে বড়। তার মানে এখন আমাকে কম্পেয়ার করতে হবে, এই প্রত্যেকটা অপশনকে কম্পেয়ার করতে হবে 2/3 এর সাথে। দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা বের করতে গেলে কি আর গুণ করি না, ক্রস মাল্টিপ্লাই করি না? তাহলে এখন আমাকে কোন ভগ্নাংশটা 2/3 এর থেকে বড়, তার মানে আমাকে এখন এই প্রত্যেকটা অপশনকে 2/3 এর সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে আমি 8/11 এটার সাথে 2/3 কম্পেয়ার করি, আর গুণ করলে 3 আসতে 24, 11 2 22। আমাকে বলেন এই দুইটার মধ্যে 22 সংখ্যাটা ছোট, তার মানে 2/3 ছোট কার চেয়ে? 8/11 চেয়ে। তাহলে 2/3 ছোট 8/11 চেয়ে। কিন্তু হওয়ার কথা বলছে কোন ভগ্নাংশটি 2/3 এর চেয়ে বড়। তা এটা কি 2/3 এর চেয়ে বড় হয়েছে? না। হ্যাঁ, কোন ভগ্নাংশটি 2/3 এর চেয়ে বড়? তাহলে এ দেখেন এখানে 24 আসছে, তার মানে এটা বড় কার চেয়ে? 2/3 এর চেয়ে। মানে প্রথম অপশনে আমি উত্তর পেয়ে গেছি, মানে আমার এদিকে আর চেক করা লাগলো না। প্রথম অপশনে যদি না পাইতাম তাহলে দ্বিতীয় অপশনে যাইতাম, দ্বিতীয় অপশন না পাইলে তখন আমি তৃতীয় অপশন যাইতাম। বুঝছেন কি এই জায়গাটা কি বুঝছেন?
যখন আপনাকে এরকম রেফারেন্স দিয়ে দিবে যে কোন ভগ্নাংশটি এইটার চেয়ে বড়, তখন এইটার সাথে প্রত্যেকটাকে কম্পেয়ার করতে হবে। ওকে, নেক্সট। এই যে কোন ভগ্নাংশটি 2/3 হতে ছোট, এই চারটার মধ্যে কোন ভগ্নাংশটা 2/3 থেকে ছোট। তার মানে আমাকে এই 2/3 এর সাথে প্রথমে এটাকে কম্পেয়ার করবো। তাহলে 7/8 2/3, আর গুণ করেন 3 7 21, 8 2 16। তার মানে 21 যেহেতু বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়। দেখেন 16 আর 21 এর মধ্যে 21 বড়, তার মানে এই ভগ্নাংশটা বড় কার চেয়ে? 2/3 এর চেয়ে। অঙ্কে চাইছে নিচের কোন ভগ্নাংশটি 2/3 এর চেয়ে ছোট, তো এটা তো 2/3 এর চেয়ে বড়, কিন্তু অঙ্কে চাইছে 2/3 এর চেয়ে ছোট হতে হবে, তাই এটা উত্তর না। তাহলে এবার দ্বিতীয় অপশনে যাব। এই 5/6 কে আমি কম্পেয়ার করব 2/3 এর সাথে। 3 5 15, 6 2 12। তার মানে এখানে এই 12 চেয়ে কিন্তু 15 বড়, তার মানে এই ভগ্নাংশটা বড় কার চেয়ে? 2/3 এর চেয়ে। কিন্তু আমার নিতে হবে 2/3 এর চেয়ে ছোট, কিন্তু এই জিনিসটা তো 2/3 এর চেয়ে বড় হয়ে গেছে, তাহলে এটা উত্তর না। এবার নেক্সট অপশনে যেতে হবে 3/4। 3/4 এর সাথে আমি 2/3 কম্পেয়ার করব। 3 3 9, 4 2 8। 8 আর 9 এর মধ্যে 9 বড়, তার মানে 3/4 বড় কার চেয়ে? 2/3 এর চেয়ে। তার মানে 3/4 2/3 এর চেয়ে বড়। কোশ্চেনে বলছে কোন ভগ্নাংশটা 2/3 থেকে ছোট, 3/4 কিন্তু 2/3 এর চেয়ে বড় হলো, ছোট তো হয়নি, তার মানে এটা উত্তর না। যেহেতু 3টা অপশন বাদ পড়ে গেছে, আমি 4 নাম্বার অপশন কোনো চেক না করে মেরে দিব। যেহেতু 3টা বাদ পড়ে গেছে, তার মানে আমার উত্তর 4 নাম্বার অপশনে আছে। ক্লিয়ার আছে? এরপরেও যদি মনে করেন না আমি এটাকে চেক করব, করে দেখেন ওই 3/5 এর সাথে 2/3 কম্পেয়ার করেন। 3 3 9, 5 2 10। এই 9 আর 10 এর মধ্যে 10 বড়, তার মানে 10 যেহেতু বড় মানে 2/3 বড় কার চেয়ে? 3/5 এর চেয়ে। তার মানে কি 3/5 2/3 এর চেয়ে ছোট হলো না? ইয়েস ইয়েস, এই যে 9 ছোট, তার মানে কি এটা ছোট কার চেয়ে? 2/3 এর চেয়ে। কোশ্চেনে তো এটাই বলছিল কোন ভগ্নাংশটি 2/3 এর চেয়ে ছোট। ওকে, নেক্সট। কোন ভগ্নাংশটি 1/3 অপেক্ষা বড়? দেখেন 1/3 এর চেয়ে বড়, এইগুলোর মধ্যে কোনটা 1/3 এর চেয়ে বড়? তার মানে আমাকে 1/3 এর সাথে কম্পেয়ার করতে হবে। এটা কত? এটা কত? এই 1/3 এর স্কোয়ার মানে কি জানেন? এই 1 এর উপরে স্কোয়ার আছে, 3 এর উপরে স্কোয়ার আছে। 1 এর উপর স্কোয়ার মানলে 1 হয়, 3 এর উপর স্কোয়ার মানলে 9 হয়। তার মানে এটা হচ্ছে 1/9। তার মানে এটাকে সিম্পলিফাই করলে এটা হচ্ছে 1/9। এটাকেও সিম্পলিফাই, নিচে ভগ্নাংশ আছে না, এটাকে সিম্পলিফাই করে ফেলেন। তো পয়েন্ট তুলে দেন। পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য উপরে 1, পয়েন্টের পরে 2 ঘর, তাই 2টা শূন্য। আর পয়েন্ট তুলে দিলে নিচে এটা হচ্ছে 0 3 মানে 3। তবে এই সংখ্যাটা হচ্ছে 100/3। অঙ্কটা আর করা লাগতেছে না। 100/3 এটা কি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? এটা অপ্রকৃত ভগ্নাংশ। তো 100/3 অপ্রকৃত ভগ্নাংশ, তা আমরা তো জানি যে কোনো অপ্রকৃত ভগ্নাংশের মান যে কোনো প্রকৃত ভগ্নাংশের মানের চেয়ে বড় হবে। তার মানে এই জিনিসটাই তো এই 1/3 এর চেয়ে বড়, তাহলে আমার ওদিকে যাওয়ারই দরকার নেই, এটাই উত্তর। আমার কথা কি বুঝছেন? 8 নাম্বার প্রশ্নটা একটু দেখবেন, বি ও কি উত্তর হবে কিনা। আচ্ছা এটা বুঝছেন কিনা বলেন আগে, তারপরে দেখছি 8 নাম্বার দেখছি, সমস্যা নেই। 8-এ যাবো, সমস্যা নেই, দেখি। এটা বুঝছেন? এই যে এটা এটা আমার আর ওদিকে যেতে হলো না, কারণ আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 100/3, যা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আর যে কোনো অপ্রকৃত ভগ্নাংশের মান হচ্ছে, এটা তো প্রকৃত ভগ্নাংশ, 1/3 তো প্রকৃত ভগ্নাংশ। তো এটার সাথে তো 100/3 এর মান হবে 33.3333 চলতে থাকবে এরকম। আর এটা হচ্ছে 1/3 জাস্ট, তাই না? বুঝি নাই, কি বোঝেন নাই? কি যে বোঝেন না মাঝে মাঝে, এটাই আমি বুঝি না। সি নাম্বার অপশনে কি সমস্যা? 2/3 এর চেয়ে বড় না? 2/3 13/27, 27 2 54, 3 13 39। অঙ্কে বলছে কোন ভগ্নাংশটি 2/3 এর চেয়ে বড়। 2/3, এখানে 54 আসছে। হ্যাঁ, তো 54 বড়, তার মানে 2/3 বড় কার চেয়ে? 13/27 এর চেয়ে। প্রশ্নটা কে করছিল? 10 নাম্বারটা কোথায় বোঝেন নাই সেটা বলতে হবে, না বললে আমি কোথায় বোঝাবো বলেন? আর প্রথম থেকে ক্লাস করলে বোঝার কথা। বি নাম্বার 3
আচ্ছা বি নাম্বার কি, বি নাম্বারে 3/5, তা 3 3 9, 5 2 10, লেখা যাবে না কেন? সব ফিলি লেখা যাবে, লেখা যাবে না বলছি আমি। এই যে 5 2 10, 3 3 9, এই 10 আর 9 এর মধ্যে কে বড়? 10 বড়। 10 বড় মানে 2/3 বড়। কার চেয়ে? 3/5 এর চেয়ে। অঙ্কে বলছে কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়, তো এখানে তো 2/3 হয়ে গেছে 3/5 এর চেয়ে বড়, তাহলে কিভাবে এটা উত্তর হয়? কোন ভগ্নাংশ 2/3 থেকে বড়, তাই এটা কি 2/3 এর চেয়ে বড় হয়েছে? তাই এটা উত্তর কেমনে হচ্ছে? আপনারা বোঝেননি এখনো কথাটা? প্রশ্ন কে করলো? কোথায় চলে গেল ভিডিওটা? হ্যাঁ 10 নম্বরে কি বোঝেন নাই বলেন এবার। 10 নম্বরে কি বোঝেন নাই? এগুলো না বুঝলে তো মহাবিপদ। 10 নম্বরে কি বোঝেন নাই বলেন। এই 1/3 এটা কি ভগ্নাংশ? এটা প্রকৃত ভগ্নাংশ না? আর এটা 1/এই যে বি নাম্বার 1/0.03, এটা মানে কত? এটাকে সিম্পলিফাই করতেছি। এরকম কি কোনো কিছু দেখছেন আপনি কখনো? এটাকে সিম্পলিফাই করতেছি, তাই আমরা এই দশমিক তুলে দেব। এই দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিকের পরে 2 ঘর, 2টা শূন্য। আর দশমিক তুলে দেওয়ার ফলে এই সংখ্যাটা হয়ে গেছে 0.3, 0.3 মানে 3। তার মানে এই সংখ্যাটা আসলে 100/3, মানে এটাও যা বোঝায় 100/3ও তাই বোঝায়। এখন আপনি যারা প্রশ্ন করছেন এবার আমাকে বলেন 100/3 আর এইটার মধ্যে কে বড় বলেন? রেসপন্স করতে হবে দ্রুত। বলেন এই দুইটার মধ্যে, এইটা আর এটার মধ্যে কে বড় বলেন? এটা হলো একটা অপ্রকৃত ভগ্নাংশ আর এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। কোশ্চেনে বলছে কোন ভগ্নাংশটি 1/3 এর চেয়ে বড়, মানে এইটার চেয়ে বড় কোনটা। তো এটা দেখেই বোঝা যাচ্ছে, আর বাকিগুলো তো চেক করার দরকারই নাই। পাগল নাকি? উপরের এক হিসাবে এর সাথে 1 গুণ করলে কি আর না করলে কি? বলে উপরের এক হিসাব করেন নাই। কোনো কিছুর সাথে 1 গুণ করলে কি আর না করলে কি? এগুলা কি কোশ্চেন? হ্যাঁ, এগুলো কোশ্চেনকে সময় নষ্ট করার কোন দরকার আছে? আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। দেখেন এখানে বলছে নিচের কোন ভগ্নাংশটি 3/5 থেকে বড় এবং 6/7 থেকে ছোট। ঠিক আছে, এখানে বলছে নিচের কোন ভগ্নাংশটি 3/5 থেকে বড় এবং 6/7 থেকে ছোট। তার মানে এখানে কিন্তু দুইটা কন্ডিশন, দুইটা চেক করতে হবে। মানে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা 3/5 এর চেয়ে বড় হবে, আবার 3/5 এর চেয়ে বড় হইলেই হবে না, 6/7 এর থেকে ছোট হতে হবে। তাহলে আমি প্রথমে এই অপশনটা চেক করি, যে দেখি এইটা আগে দেখবো 3/5 এর চেয়ে বড় কিনা। তাহলে একে 3/, তাহলে 1/8 কে আমি প্রথমে 3/5 এর সাথে কম্পেয়ার করব। যদি এইটা যদি 3/5 এর চেয়ে বড় হয় তাহলেই পরের টেস্ট করবো, নাহলে করবো না। 5 8 5, 3 8 24। আমাকে বলেন 24 আর 5 এর মধ্যে 24 বড়। 24 বড় মানে 3/5 বড়। কার চেয়ে? 1/8 এর চেয়ে। কিন্তু কোশ্চেনে বলা মানে 3/5 এর চেয়ে বড় হলে আমাকে 3/5 এর চেয়ে বড় হওয়ার কথা ছিল। দেখেন নিচের কোন ভগ্নাংশটি 3/5 থেকে বড়, তাহলে এটা কি 3/5 এর চেয়ে বড় হলো? 3/5ই তো এটার চেয়ে বড়। তার মানে এ প্রথমেই বাদ পড়ছে, এর আর পরে চেক করা লাগবে না, তো এটা বাদ। এবার 1/3 নিয়ে, তাহলে 3/5 ইন্টু 1/3, 3 3 9, 5 8 5। এই 9 আর 5 এর মধ্যে কে বড়? 9 বড়। তার মানে 3/5 হচ্ছে বড়। তার মানে 3/5 1/3 থেকে বড়। কিন্তু আমাকে বলতেছিল কোন ভগ্নাংশটি 3/5 থেকে বড় হতে হবে, কিন্তু এই দুজনের মধ্যে তো 3/5ই বড়। তার মানে এও বাদ। ক্লিয়ার বুঝছেন? এবার তাহলে এটার সাথে এটা কম্পেয়ার করবো। 2/3 এর সাথে আমি 3/5 কম্পেয়ার করবো। 5 2 10, 3 3 9। 10 আর 9 এর মধ্যে 10 বড়,
তার মানে 10-এর উপরে 2/3 আছে, এই 2/3 হচ্ছে বড় কার চেয়ে? 3/5-এর চেয়ে। তার মানে দেখেন কোন ভগ্নাংশটি 3/5-এর থেকে বড়? 2/3 কিন্তু 3/5-এর চেয়ে বড়, মানে প্রথম শর্ত মানছে। তাই এবার আমাকে এই 2/3-কে এখন 6/7-এর সাথে কম্পেয়ার করে দেখতে হবে যে এই জিনিসটা 6/7-এর থেকে ছোট কিনা। তাই 2/3 কি 6/7 ইন্টু 2/3, 3 6 18, 7 2 14। এই 18 আর 14-এর মধ্যে 18 বড়, তার মানে 6/7 বড়, তার মানে 2/3 ছোট। তার মানে 2/3 6/7 থেকে ছোট, তো 6/7 থেকে ছোট তাকে নিতে হবে। তার মানে এই 2/3 আমার 3/5-এর চেয়ে বড় হয়েছে, 6/7-এর চেয়ে ছোট হয়েছে, সুতরাং 2/3 হচ্ছে উত্তর। আপনারা কি বুঝছেন কনসেপ্টটা? এখানে কিন্তু দুইটা জিনিস দেখছেন, দুইটা টেস্ট। 11 নম্বর উত্তর কত? ক্লাস শেষে আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব। হ্যাঁ, আমাকে জাস্ট কেউ একজন মেসেঞ্জারে নক দিন, ভুলে গেলে পরে পিডিএফ এবং আগের ক্লাসের ক্লাস নোটটাও রেডি হয়ে যাবে হয়তো কিছুক্ষণের মধ্যে, দিয়ে দিব। ঠিক আছে, একদিন মেসেঞ্জারে নক দিন জাস্ট। কত নাম্বার ছিল এটা? 11। 11-এর উত্তর হচ্ছে সি। নেক্সট, নিচের কোন ভগ্নাংশটি, এই যে আপনারা করেন, এটা আপনারা করেন, নিচের কোন ভগ্নাংশটি 3/4 থেকে ছোট, 1/3 থেকে বড়? তার মানে আমাকে প্রথমে দেখতে হবে যে 3/4 থেকে ছোট কিনা। 3/4, তাহলে প্রথমে এটাকে নিয়ে টেস্ট করেন। 1/6 ইন্টু 3/4, দেখেন 4 আর 4, 3 6 18। 18 আর 4-এর মধ্যে কে বড়? 18 বড়। 18 বড় মানে 3/4 বড় কাটছে 1/6-এর চেয়ে। তার মানে 1/6 ছোট কাটছে 3/4-এর চেয়ে। কোশ্চেনে বলছে নিচের কোন ভগ্নাংশটি 3/4 থেকে ছোট, তাহলে 1/6 কি 3/4-এর চেয়ে ছোট না? ইয়েস, তার মানে প্রথম শর্ত মানছে। তাই এখন 1/6 কে 1/3-এর সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে 1/6 ইন্টু 1/3, 3 আর 3, 6 আর 6। এই 6 আর 3-এর মধ্যে কে বড়? 6 বড়। 6 বড় মানে 1/3 বড়, 1/3 বড়। তো 1/3 বড়, তার মানে 1/6 ছোট। কিন্তু কোশ্চেনে বলছে যে কোন ভগ্নাংশটা 3/4-এর চেয়ে ছোট এবং 1/6 থেকে বড় হবে, 1/3 থেকে বড় হবে। তার মানে এই জিনিসটা 1/3 থেকে বড় হচ্ছে, 1/6 1/3 থেকে ছোট হচ্ছে। তার মানে এটা আমার প্রথম শর্ত মানলেও পরের শর্ত মানতেছে না, তাই এটা নিব না। বুঝছেন? এবার আমরা 2 নাম্বার অপশনে যাব। 3/4-এর সাথে আমরা 17/24, 3 24 72, 4 17 68। কিভাবে 4 17 68? আমি 17 দুগুণী 34, 17 দুগুণী 34, তার মানে 34 34 68। আমি এইভাবে করি, ভাগ করে নিই। হ্যাঁ, 4 17 68 আমার মনে নাই। আমি 17-কে 2 বার 2 দিয়ে গুণ করতেছি, 17 দুগুণী 34, আবার 17 দুগুণী 34, তাহলে 2 বার 2 বার আমার 4 বার গুণ হলে 34 34 68। 72 আর 68-এর মধ্যে কে বড়? 72 বড়। তার মানে 3/4 বড় কার চেয়ে? 17/24-এর চেয়ে। তার মানে 17/24 ছোট 3/4-এর চেয়ে। কোশ্চেনে বলছে কোন ভগ্নাংশটি 3/4 থেকে ছোট, তো 17/24 তো 3/4-এর চেয়ে ছোট, প্রথম শর্ত মানছে। তাই একে এখন এর সাথে কম্পেয়ার করতে হবে। 17/24 ইন্টু হচ্ছে 1/3, 3 17 51, 3 17 51, 24 আর 24, 51, সরি 3 17 51, 51 আর 24-এর মধ্যে বড় কে? 51 বড়। তার মানে 17/24 হচ্ছে 1/3 থেকে বড়, এই দেখেন, এবং 1/3 থেকে বড়। তার মানে 17/24 3/4 থেকে ছোট, এই শর্ত মানছে। 17/24 1/3 থেকে বড়, এই শর্ত মানছে। সুতরাং 17/24 হচ্ছে আমাদের উত্তর। 17/24 আমাদের উত্তর, বি নাম্বার অপশন। 12-এর উত্তর হচ্ছে বি। ক্লিয়ার? এগুলো একটু বেশি মানে ক্রিটিক্যাল, তো প্রথমটার সাথে চেক করতে হবে, দ্বিতীয়র সাথে চেক করতে হবে, একটু মাথা ঠান্ডা রেখে করতে হবে। এই যে এই জিনিসটা মানে বিভিন্ন বইয়ে মানে বিভিন্ন নিয়মে করা আছে, এবং মানে আমি একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে মানে যে নিয়মে করা আছে ওইটা মনে রাখাটাও টাফ, কারণ ওরা সরাসরি এই মানগুলো বের করে অঙ্ক করছে। কিন্তু আমি এই মান বের করবো না, সবাই একটু তাকাবেন প্লিজ। নিচের কোন সংখ্যাটি বৃহত্তম, একটু তাকান। কোন সংখ্যাটি বৃহত্তম মানে এই 4টার মধ্যে কোনটা সবচেয়ে বড়? কোনটা সবচেয়ে বড় না? এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই 2টা ফরমেশন কিন্তু ঠিকই আছে, দেখেন এই যে এরকম আছে, কিন্তু এইটা সমস্যা, কারণ আর গুণ করতে হলে তো লব বাই হর লাগবে, তাই না? এটা আরো সমস্যা, এখানে রুট আছে, এটা আরো সমস্যা। এখন আমরা এখানে কি করতে পারি? সবাই তাকান। এটাকে কিন্তু একটু চেঞ্জ করা যাবে, এই যে এই 3/10-এর যদি আমি পয়েন্ট তুলে দিই, তাহলে এটা হলো সরি 0.3-কে পয়েন্ট তুলে 3/10, তার মানে এটা হচ্ছে 3/10। তার মানে এইটার সাথে কাজ করা আর 3/10-এর সাথে কাজ করা একই কথা। তো যদি কখনো দেখেন এরকম
চারটা অপশনের মধ্যে একটা অপশনে রুট আছে, সবাই তাকান প্লিজ, এটা মনোযোগ দিয়ে বোঝেন, বই পুস্তকে যেভাবে করা আছে আপনার মানে কষ্ট হবে, খুবই কষ্ট হবে, এই জন্য মনোযোগ দিয়ে বোঝার কথা বলতেছি। এখানে এই যে অপশনটা আছে না, সবাই একটু তাকান, এই অপশনটার উপর রুট আছে, এই রুট থাকার কারণে আমাদের ঝামেলাটা হয়েছে। যদি কখনো দেখেন চারটা অপশনের মধ্যে একটা রুট আছে, এই রুট সম্বলিত রাশিটাকে বাদ দিবেন, এই রুট সম্বলিত রাশিটাকে বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে এই তিনটা অপশনের মধ্যে কে বড় আগে তাকে বের করবেন, তাকে বের করে তার সাথে এর হবে ফাইনাল খেলা। তাহলে একটু তাকান, এটা কত, এটা কিন্তু 0.3, এটাকে 3/10 চিন্তা করবেন। এইবার এই দুইজনকে কম্পেয়ার করবো, 1/3 ইন্টু 2/5, আর গুণ করেন, 5 আর 5, 3 দুগুণী 6, 5 আর 6 এর মধ্যে বড় কে, 6 বড়, তার মানে এই সংখ্যাটা বড়, তাহলে একে বাদ দিব। এখন এইটার সাথে এইটাকে কম্পেয়ার করব, এটা হচ্ছে 3/10, এটা হচ্ছে 2/5, 3 5 15, 10 দুগুণী 20, 20 আর 15 মধ্যে 20 বড়, তার মানে 2/5 বড়, মানে এইটার মধ্যে 2/5 বড়, মানে এটাও বাদ। এইবার আমার এইটা থাকলো, এইটার সাথে এখন এইটা কম্পেয়ার করবো, সবাই একটু তাকান প্লিজ, এদিকে তাকান, মনোযোগ দেন। এইবার 2/5 এর সাথে আমি এই রুট 0.3 এটাকে কম্পেয়ার করবো, কিন্তু সমস্যা হচ্ছে এইভাবে তো হয় না, এরকম থাকতে হয়, তাই না? তাহলে রুটের মধ্যে এই পয়েন্ট তুলে দিয়ে কিন্তু আমি এইভাবে লিখতে পারি, মানে এই সংখ্যাটা কিন্তু এরকম লেখা যায় না, 3/10 লেখা যায় না, যায় না, যায় কিনা বলেন? যায়, যায়। এই যে পয়েন্ট তুলে দিছি, পয়েন্ট তুলে 3/10, তাই না? পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর, একটা শূন্য। এদিকে তাকান, এখন আড়াআড়ি গুণ করতে গেলে আমাদের এখানে ঝামেলা ক্রিয়েট করছে রুট। তাহলে রুট সরাতে হলে কি করতে হয়? রুট সরাতে হলে বর্গ করতে হয়, রুট সরাতে হলে বর্গ করতে হয়। তাই আমরা এখন বর্গ তো একজনকে করা যায় না, দুইজনকে করতে হবে। তাই এখন আমাকে এই রুট সরানোর জন্য এই দুইটা সংখ্যার উভয়কে বর্গ করতে হবে, এটাকেও বর্গ, এই রুট 3/10 এটাকেও বর্গ। এখন এই 2 এর উপর স্কোয়ার মারলে হবে 4, আর 5 এর উপর স্কোয়ার মারলে হবে 25, ইন্টু এই বর্গ আর এই স্কোয়ার কেটে, সরি এই রুট আর স্কোয়ার কেটে 3/10। এইবার আড়াআড়ি গুণ করেন, এদিকে তাকান, 4 10 কত 40, আর 3 25 75। এইবার বলেন, এই যে 4 10 40, 3 25 75, এই 40 আর 75 এর মধ্যে বড় কে? এই 40 আর 75 এর মধ্যে বড় কে? 75 বড়। তাহলে 75 আসছে কোত্থেকে? 75 আসছে এখান থেকে, 3/10, 3/10 মানে কিন্তু এই যে এটার অরিজিন কোথায়? এই 75টা, এই 75 এর উপরে কে আছে? 3/10, তার উপরে এটা, তার উপরে এটা, এইখান থেকে আসছে, বুঝছেন? তাহলে 75 যেহেতু বড়, তাহলে 75 এর উপরে কি ছিল? এটা মানে এইটা, তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে এই রুট 0.3 বড়, রুট 0.3 বড়, এ নাম্বার অপশন। তাহলে যদি কখন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক, এটা মনোযোগ দিয়ে শেখেন। যদি কখনো এরকম রুট সম্বলিত সংখ্যা থাকে, ওইটাকে বাদ দিন না, আগে ওইটাকে রেখে দেন, ওইটা বাদ দিয়ে যেগুলো আছে সেই 3 জনের মধ্যে কে বড় সেটাকে বের করে নেন। বের করে নেওয়ার পরে ওই 3 জনের মধ্যে যে সবচেয়ে বড় হবে তার সাথে ওর হবে ফাইনাল খেলা। কমিটির টিম, ও আগেই ফাইনালে যায় বসে আছে, এরা সব রাউন্ড খেলে আসবে, তারপর সাথে ফাইনাল খেলা হবে। আর এখানে এই রুট থাকলে, আবার বলছি, রুট সম্বলিত কোন সংখ্যাকে যদি আরেকটা সংখ্যার সাথে কম্পেয়ার করতে চান, এই দুজনকে বর্গ করে তারপরে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, বর্গ করে। ক্লিয়ার? এখন অনেকের মনে একটা প্রশ্ন জাগছে যে ভাই একটু তাকান, আমি জানি কি প্রশ্ন জাগছে, অনেকের মনে একটা প্রশ্ন জাগছে যে প্রথমে সবাই ডি নাম্বার অপশন উত্তর দিচ্ছিলেন, প্রথমে সবাই এটাকে বাদ দিয়ে রাখছে। এদিকে তাকান, প্রশ্নটা কি আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ভাই, কোনো কিছুর বর্গমূল করলে, যেমন 25-এর বর্গমূল করলে হয় 5, কোনো সংখ্যার বর্গমূল করলে উত্তরটা এই সংখ্যার চেয়ে ছোট হয়। যেমন আমরা 27-এর বর্গমূল করলে 5 পয়েন্ট সামথিং, কোন সংখ্যার বর্গমূল করলে উত্তরটা এই সংখ্যার চেয়ে কি হয়? ছোট হয়। দেখেন কথা কি বুঝছেন? তাই না? মজার বিষয় হচ্ছে, একটু তাকান, কোন সংখ্যাকে বর্গমূল করলে উত্তরটা এই রুটের ভিতরের সংখ্যার চেয়ে ছোট হয় যখন এই সংখ্যাটা 1-এর চেয়ে বড়। 1-এর চেয়ে বড় কোন সংখ্যার বর্গমূল করলে উত্তরটা এই সংখ্যার চেয়ে ছোট আসবে। কিন্তু যদি এই সংখ্যাটা 1-এর চেয়ে ছোট কোনো ধনাত্মক সংখ্যা হয়, তাহলে যেমন 0.3 এর বর্গমূল করলে 0.55 এরকম আসবে। দেখেন, এইটার বর্গমূল করে ফলাফল এর চেয়ে বড়,
আবার বলছি, মনোযোগ দেন, রুটের মধ্যে যদি একের চেয়ে ছোট কোনো ধনাত্মক সংখ্যা থাকে তার বর্গমূল করলে এই ফলাফলটা এর চেয়ে বেশি আসবে। কিন্তু আপনারা অনেকেই ওই কনসেপ্ট চিন্তা করছেন যে কোনো কিছু রুট করলে তো ফলাফল কমে যায়, তাহলে এইটা তো প্রথমেই বাদ, কারণ এটা 0.3 আর রুট 0.3, রুট 0.3 মান তো 0.3 চেয়ে ছোট, অনেকে এটাকে প্রথমে বাদই দিয়ে দিছে। দশমিক সংখ্যার বর্গমূল না, একের চেয়ে ছোট কোনো দশমিক সংখ্যার বর্গমূল, ধনাত্মক সংখ্যার দশমিক সংখ্যার বর্গমূল করলে হবে নাকি? যেমন আপনি যদি 27.72 করেন, এর ফলাফল কি এটার চেয়ে বড় আসবে? না, এর ফলাফল এর চেয়ে ছোট আসবে, 5 পয়েন্ট সামথিং। একের চেয়ে ছোট কোনো ধনাত্মক সংখ্যার বর্গমূল করলে উত্তরটা ওই সংখ্যার চেয়ে ছোট আসবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নিয়ম, এটা দেখেই বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ওকে, তাহলে কোন সংখ্যার উপর যদি রুট দেখেন তাহলে ভয় পাবেন না, ওই সংখ্যার সাথে যাকে কম্পেয়ার করবেন দুইজনকে বর্গ করে রুট তুলে দিয়ে তারপরে আড়াআড়ি গুণ। নেক্সট, এইবার দেখেন, তাহলে আমি কি বলছি, এই চারটার মধ্যে কোনটা বৃহত্তম, কোনটা বৃহত্তম? তাহলে এই চারটার মধ্যে এই তিনজনকে আগে কম্পেয়ার করবো, এই তিনজন কম্পেয়ার করে যাকে পাবো তার সাথে একে কম্পেয়ার করবো, কারণ এর উপর রুট আছে না, ওকে আগেই নাড়াচাড়া করবো না, ওকে রেখে দিব, ঠিক আছে? তাহলে এই তিনজনের মধ্যে বড় কে, এটা কিন্তু আগের অঙ্কেই বের করে রাখছি, বারে বারে দেখাবো না, যেহেতু এই জিনিসটা আমি 2/5, 1/3, 0.3, এই তিনজনের মধ্যে বড় হচ্ছে 2/5। এই তিনজনের মধ্যে বড় কে, এই তিনজনের মধ্যে বড় হচ্ছে 2/5, এটা কিন্তু আমরা আগেই দেখে আসছি, এই জন্য আলাদা করে আবার বের করলাম না, কিন্তু পরীক্ষা হলে কিন্তু আবার বের করা লাগবে, যেহেতু আগের অঙ্কটাতেও এইগুলা ডেটাই ছিল, তাই আমি আবার ডাবল করলাম না, বুঝছেন? এখন এইটার সাথে এখন আমার এটাকে কম্পেয়ার করতে হবে। দেখেন, তাহলে 2/5, একটু তাকাবেন প্লিজ, 2/5 ইন্টু রুট 0.2 মানে 2/10, এই যে পয়েন্ট তুলে দিয়ে কাজ করতেছি, 2/10, আমার কথা কি বুঝছেন? রুট তোলার জন্য দুইজনকেই বর্গ, দুইয়ের উপর স্কোয়ার মারলে 4, 5-এর উপর স্কোয়ার মারলে 25 ইন্টু এই স্কোয়ার আর রুট কেটে 2/10, তাই না? 4 10 40, 25 2 50, 50 আর 40-এর মধ্যে কে বড়? 50 বড়। 50 বড় মানে এইটার উপরে যেটা আছে, এইটার উপরে কি আছে? এইটা, এই যে এটা মানে এই যে রুট 0.2, তার মানে রুট 0.2 বড়। তো এই চারজনের মধ্যে রুট 0.2 বড়, তার মানে দেখছেন রুটের মধ্যে ছোট দেখে কিন্তু তাকে অবহেলা করবেন না, রুটের মধ্যে ছোট দেখে তাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। হয়েছে? এইবার দেখেন আর একটা দিছি, তাহলে এই তিনজনের মধ্যে কিন্তু এই 2/5 বড়। অঙ্কে বলছে নিচের কোনটি বৃহত্তম, এই তিনজনের মধ্যে আগে কম্পেয়ার করে একজনকে বাইর করে রাখবো, 2/5, আগের অঙ্কে আমরা দেখছি। এবার 2/5 এর সাথে এটা কম্পেয়ার করব। এইবার আমি 2/5 ইন্টু এটা হচ্ছে 0.1 মানে 1/10, স্কোয়ার করেন, দুইটাকেই বর্গ করেন, দুইটাকে বর্গ করে রুট তোলেন আগে, এই 2-এর স্কোয়ার 4, 5-এর স্কোয়ার 25 ইন্টু 1/10, 4 10 40, 25 25। এইবার আমাকে বলেন 40 আর 25-এর মধ্যে বড় কে? 40 বড়। 40 বড় মানে আমি আসছি 2/5 থেকে, এখানে কোথায় আসছি? 40 আসছি কোথা থেকে? 2/5 থেকে, মানে 2/5 বড়। এবার কিন্তু 2/5 বড় হলো, হুজুরকে আবার এটাই মেরে দিন না যে রুটের মধ্যে মনে হয় যত ছোট তত বড়, এরকম না আবার। হ্যাঁ, খালি এই জায়গায় রুটের ভিতরে ছোট, আল্লাহ রুটের ভিতরে ছোট থাকলেই বড়, রুটের ভিতরে ছোট থাকলেই বড়, এরকম না। রুটের ভিতরে এইটার ভ্যালু 0.1-এর চেয়ে বেশি আসবে, কিন্তু সেটা কি 2/5 এর চেয়ে বড় আসবে কিনা এটা আমি কেমনে বলবো? ক্লিয়ার? তাহলে এই রুট টাইপের কোশ্চেন আসলে আপনারা পারবেন না। ওকে, নেক্সট, নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? সবাই তাকান, অঙ্কে বলছে নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম, এবার কিন্তু বলছে কোনটা ক্ষুদ্রতম, নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম। তাহলে প্রথমে আমি এই তিনজনকে কম্পেয়ার করব, এই তিনজনকে কম্পেয়ার করে এই তিনজনের মধ্যে কে ছোট সেটা আগে বের করবো। এই 0.3 মানে কিন্তু 3/10, এটাকে 3/10 নিয়ে কাজ করেন, তাহলে যার আর গুণ করা লাগে না। হ্যাঁ, তাহলে এই দুইজনের মধ্যে 1/3 ইন্টু 2/5, 5 অক্ষে 5, 3 2 6, 6 বড় মানে 2/5 বড়। এই দুজনের মধ্যে 2/5 বড়, তাহলে এটা বাদ, কারণ ছোটটা নিতে হবে। এবার এটার সাথে এটা কম্পেয়ার, তাহলে 3/10 এর সাথে 1/3 কম্পেয়ার,
3 3 9 10 10 10 আর 9 এর মধ্যে 10 বড়, মানে 1/3 বড়। কাটছে 3/10 এর চেয়ে, মানে 3/10 ছোট, তাহলে 1/3 ও বাদ পড়ছে। 3/10 মানেই কিন্তু 0.3। কারণ এই তিনজনের মধ্যে এইটা ছোট। এখন এইটার সাথে এটা কম্পেয়ার করতে হবে। তো যারা চালাচ্ছ তো তারা বুঝে গেছে এই মান তো 0.3 এর চেয়ে বেশি আসবে, কারণ রুটের মধ্যে 0.3 আছে, কারণ এর ফলাফলটা 0.3 এর চেয়ে বেশি, কারণ এই দুইজনের মধ্যে 0.3 ছোট। এটা কিন্তু না করে উত্তর দেওয়া যাচ্ছে, এই পার্টটা কিন্তু না করে দেওয়া যাচ্ছে, এটার সাথে এটা কম্পেয়ার করা লাগতেছে না, কারণ এই দুইজনের মধ্যে যে এটা ছোট আমি শিওর, কারণ রুট 0.3 এর মান নিশ্চয়ই 0.3 এর চেয়ে বেশি আসবে। তাহলে এটা তো তার মানে কি 0.3 এর চেয়ে যদি এটার ভ্যালু বেশি আসে, তার মানে 0.3 কি ছোট হচ্ছে না? ক্লিয়ার? ওকে, নেক্সট। কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? দেখেন অঙ্কে বলছে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম, এই চারটার মধ্যে কোনটা ক্ষুদ্রতম। এই যে একটা রুট আছে, এই রুট দেখে ভয় পাবেন না, এই রুট বাদে যেগুলো আছে সেগুলো আগে চেক করেন। প্রথমে এই দুইজন চেক করেন, 1/11 ইন্টু 2/21, 11 দুগুণী হচ্ছে 22, 21 অক্কে 21, এই যে 11 দুগুণী 22, 21 অক্কে 21, 21 আর 22 এর মধ্যে হচ্ছে 21 ছোট, 21 ছোট মানে কিন্তু 1/11 ছোট। ক্ষুদ্রতম নিতে বলছে মানে ছোটটা, আমরা ছোটগুলা নিব, ছোটগুলা নিতে বলছে। তার মানে যে 2/22 এটা ছোট, এটা বড়, বাদ, তাহলে এটা থাকলো। এবার এটার সাথে এই যে 3/31, 1/11 ইন্টু হচ্ছে 3/31, 31 অক্ষে 31, 3 11 33, 33 আর 31 এর মধ্যে 31 ছোট মানে 1/11 ছোট, তার মানে এটাও বাদ। এইবার এই 1/11 সাথে ওই যে ওইটা কম্পেয়ার করে দেখতে হবে কে সবচেয়ে ছোট। কথা কি বুঝতে পারছেন? তাহলে 1/11 ইন্টু রুট, এদিকে তাকান, এই পয়েন্ট তুলে দেন, পয়েন্ট তুলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর 2 ঘর, তাই 2টা শূন্য, আর উপরে আছে কত 2, মানে 2/100। এইবার এই রুট তোলার জন্য দুইটাকে বর্গ করেন, 1/11 কেও বর্গ করব আর রুট 2/100 কেও বর্গ করব, বুঝছেন? তাহলে এটা হচ্ছে 1/121, এই যে 1 স্কোয়ার 1, কিন্তু 11 স্কোয়ার 121 ইন্টু এই রুট আর স্কোয়ার কেটে 2/100, 100 কে 100, 121 দুগুণ হচ্ছে 242। এবার বলেন 100 আর 242 এর মধ্যে কে বড়? 242 বড়, মানে 242 এর উপরে এই যে এটা মানে এটা হলো বড়, এটা যেহেতু বড় এ বাদ, তাহলে আমাদের উত্তর হচ্ছে 1/11। তার মানে এদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 1/11। ক্লিয়ার? এদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 1/11। ওকে, নেক্সট। কোনটি সংখ্যাটি, এটা কোনো কথা? কোন সংখ্যাটি, এইটুকু বাদ, এই কোনটি বাদ, এই যে এটা কারেকশন হবে। হ্যাঁ, কোন সংখ্যাটি সবচেয়ে বড়? সবচেয়ে বড়টা নিতে বলছে, তাহলে সবচেয়ে বড় আমি কি বলছি দেখেন, এই দুইজনের মধ্যে কিন্তু আমি কম্পেয়ার করে ফেলতে পারতেছি। দেখেন এই দুইজনের মধ্যে কে বড়? এখানে হচ্ছে 0.2, এখানেও কিন্তু পয়েন্টের পরে 2 আছে, কিন্তু এখানে পয়েন্টের পরে 2 পরে কিছু নাই, কিন্তু এখানে 8 আছে। তার মানে এই দুইজনের মধ্যে এইটা বড়, তার মানে একে বাদ দেওয়া যাচ্ছে, একে বাদ দেওয়া যাচ্ছে। এইবার এইটার সাথে কম্পেয়ার না করে এই দুইজনের উপরেই যেহেতু রুট আছে, তাহলে এই দুইজনকে কম্পেয়ার করা যাবে, কারণ দুইজনের উপরেই রুট আছে। তা দুইজনের উপরে সেম পাওয়ার, একই রুট। তার মানে এই দুইজন কম্পেয়ার করার জন্য আমার ওই গুণ করা লাগবে না, কারণ দুইজনের উপরে রুট আছে। সুতরাং আমি দুইজনের উপর থেকে রুট বাদ দিয়েও চিন্তা করতে পারবো এই দুইজনকে যখন কম্পেয়ার করবো। তাহলে রুট বাদ দিলে এই সংখ্যাটা হচ্ছে 0.009, এটা হচ্ছে 0.01। আপনারা বলেন 0.009 আর 0.01 এর মধ্যে বড় কে? এই যে এটা পয়েন্টের পরের ঘর হচ্ছে 0, এখানেও পয়েন্টের পরের ঘর 0, তার পরের ঘর 0, কিন্তু এখানে তার পরের ঘর 1, এই তার মানে এটা হলো বড়। তাহলে এই দুইজনের মধ্যে এটা বড়, তাহলে এটা বাদ। এইবার আমাকে এইটার সাথে এটা কম্পেয়ার করতে হবে, তাহলে উত্তর হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে 0.01, 0.01 মানে 1/100, এই যে 1/100 ইন্টু 0.28, এটা 0.28 না, এটা 0.28 না, 0.28 কে আমি লিখতে পারি এইভাবে 28/100, 28/100, 4 দিয়ে কাটা যায়, 4 25 100, 4 7 28। ওকে, এইবার আমি যেহেতু মানে এই রুট না সরাতে হবে না, তাহলে দুইটাকে বর্গ করতে হবে। তাহলে রুট 1/100 এর উপর বর্গ ইন্টু এটা হচ্ছে 7/25 তার উপরে বর্গ, এই স্কোয়ার আর রুট কেটে 1/100 ইন্টু 7 স্কোয়ার 49 আর 25 স্কোয়ার 625। এবার 1 গুণ 625 মানে হচ্ছে 625, আর 100 গুণ 49 মানে 4900। বুঝতেছেন? 100 গুণ 49, 4900। 4900 বড় না 625 বড়? 4900 বড়। 4900 বড় মানে 4900 আসছে কোত্থেকে? এই যে 7/28 মানে 0.28 থেকে, মানে 0.28 বড়। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার হয়েছে বিষয়টা? 0.28 বড়, তার মানে এই চারজনের মধ্যে 0.28 বড়। 1/10, কোনটা 1/10? কোনটা 1/10?
আচ্ছা এটা কি, আমি আবার বলছি এটা খুবই সহজ, রুট দেখলে ভয় পাবেন না, দুইটার উপরে রুট আছে, সুতরাং এই দুইটাকে গুণ করা ছাড়াই কম্পেয়ার করে দেওয়া যাবে। কিন্তু যখন একটার উপর রুট আছে আর একটার উপর রুট নাই, তখন দুইজনকে কম্পেয়ার করতে গেলে দুইজনকে বর্গ করে গুণ করতে হবে। এখানে কোনো সমস্যা আছে? সমস্যা আছে? এই জায়গাটা বোঝেন না, এই যে কাটাকাটি করছি কেন? এই কাটাকাটি না করলে কিন্তু এটা বড় সংখ্যা থাকতো, তখন করতে কঠিন হতো, এই জন্য কাটাকাটি করে নিছি। কাটাকাটি করা গেলে কাটাকাটি করে নেবেন। রুট 1 বাই 10 স্কোয়ার, 10 স্কোয়ার লিখে লাভ কি? 10 স্কোয়ার লিখলে তো সেই এই স্কোয়ার দিয়ে এই রুট কাটতো, এইখানে 10 স্কোয়ার কি ওই স্কোয়ারটা কাটতো? আপনি যদি এখানে 10 স্কোয়ার লেখেন, ওকে ফাইন, আমি বুঝছি আপনি কি লিখতে চাচ্ছেন। আপনি এখানে যে কাজটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে 1 বাই 100 তার উপরে রুট, এটাকে লিখতে চাচ্ছেন 1 বাই 10। হ্যাঁ 1 বাই 10, হ্যাঁ করা যাবে, করা যাবে, রাইট রাইট, করা যাবে, মানে এটা করা লাগতেছে না, মানে এটা বর্গ করা লাগতেছে না। দেখেন তো এটা হচ্ছে রুট 1 বাই 100, আর এটা হচ্ছে কত? 28 বাই 100। এই 1 এর রুট 1, 100 রুট 10 ইন্টু এটা হচ্ছে 7, এটা হচ্ছে 25, 7 বাই 25। মানে আপনি বলতেছেন যে রুট যেহেতু উঠে যাচ্ছে বর্গ করার দরকার কি? হ্যাঁ হবে, 25 একে 25, 7 10 70, কোনো সমস্যা নেই, বুঝছি আপনার কথা, যে এটার উপর বর্গমূল করতে রুট উঠে যাচ্ছে, তাহলে আবার বর্গ করার দরকার কি? খালি খালি ঝামেলা করবো কেন? ঠিক আছে। এই 25 আর 70 এর মধ্যে বড় কে? 70 বড়, সুতরাং 70 এর উপরে আছে এই যে 0.28, এই যে 28 বাই 100 মানে 0.28। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কে বললো এটা? প্রিয়াঙ্কা ঘোষ, থ্যাংক ইউ। এবার বলছে কোনটি বৃহত্তম সংখ্যা? কোনটি বৃহত্তম সংখ্যা মানে এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা? এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা? দেখেন কোনটি বৃহত্তম সংখ্যা, এইটা 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 এইটা। তো এই তিনটা কিন্তু আমি দেখেই বুঝে ফেলবো এই তিনটার মধ্যে কে। এটা পয়েন্টের পরে 9, এটা পয়েন্টের পরে 0, এটা পয়েন্টের পরে 0 0, এই দুটা বাদ। কারণ এই তিনজনের মধ্যে পয়েন্টের পরে ইমিডিয়েটলি বড় হচ্ছে এইটা, সুতরাং এই তিনজনের মধ্যে এইটা বড়। এবার এইটার সাথে আমার এটার কম্পেয়ার করে যা হবে সেটাই আমাদের উত্তর। ঠিক আছে, এটা হলো 0.9। এই 0.9 মানে কিন্তু 9 বাই 10। এই 9 বাই 10 এর সাথে আমি এটা কম্পেয়ার করতে, এটা হচ্ছে 9 বাই 10। এই 9 বাই 10 মানে কিন্তু 0.9 চিন্তা করতে হবে, ইন্টু ঘনমূল, এটা কিন্তু ঘনমূল, এই পয়েন্ট তুলে দিলে এটা হচ্ছে 9 বাই 100। এবার 9 এর আবার রুট 3 করে দেন না, কারণ এটা ঘনমূল, কিন্তু ঘনমূল। এইবার এদিকে তাকান, এদিকে এদিকে মনোযোগ দেন। যদি এরকম 9 বাই 10 ইন্টু রুট 3 বাই 10 এরকম হতো, এই রুট সরানোর জন্য দুজনকে বর্গ করতাম, কিন্তু ভাইয়া এখানে তো বর্গমূল না, ঘনমূল। আর এই ঘনমূল সরানোর জন্য এই দুইজনকে ঘন করতে হবে। আবার বলছি, এই ঘনমূল সরার জন্য এখন বর্গ করা যাবে না, দুইটাকে ঘন করতে হবে। মানে এটা হচ্ছে 9 বাই 10, এটাকেও ঘন মানে কিউব করতে হবে, ইন্টু এটা 9 বাই 10, 9 বাই 100, এইটাকেও কিউব করতে হবে। 9 এর কিউব কত? 9 এর কিউব হচ্ছে 729, তাই না? 9 81 গুণ 9, 9 72, ঠিক আছে, 729, আর 9 10 এর কিউব হচ্ছে 1000, ইন্টু এই ঘন, এই কিউব আর এই ঘনমূল চিহ্ন কেটে যাবে, থাকবে শুধু 9 বাই 100। যেমন স্কোয়ার আর রুট কেটে যায় না, তেমন কিউব আর ঘনমূল কেটে যায়। এবার আর গুণ, এদিকে তাকান, আর গুণ করলে 729 এর সাথে গুণ করলে 72900, 72900, আর 9 কে 1000 দিয়ে গুণ করলে 9000। এবার আমাকে বলেন 9000 বড় নাকি 72900 বড়? 72900 বড়। 72900 মানে হচ্ছে এই যে 9 বাই 10, কথা কি বুঝছেন? তার মানে এই দুজনের মধ্যে 9 বাই 10 বড়। 9 বাই 10 মানে কিন্তু 0.9, তাহলে 0.9 হচ্ছে সবার চেয়ে বড়। আপনারা কি বুঝছেন? এটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো, এটা ক্লিয়ার হয়েছে কিনা? তার মানে যদি কখনো দেখেন যে বর্গমূল আছে, তাহলে বর্গমূল সরানোর জন্য বর্গ করবেন, কিন্তু যখন দেখবেন যে ঘনমূল আছে, তখন ঘনমূল সরানোর জন্য ঘন করতে হবে। এগুলো দেখে ভয় পাবেন না যে বর্গমূল ঘনমূল এগুলো সরবে কিনা, পারবো কিনা, ভয় পাবেন না। আচ্ছা, নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়? এখানে দেখেন 4টা সংখ্যা আছে, এইটা এইটা এটা, কোনটা সবচেয়ে বড়? আপনার প্রথম কাজ হচ্ছে যে এগুলাকে সিম্পলিফাই করে ফেলা। হ্যাঁ, এগুলাকে সিম্পলিফাই করে ফেলা, যে এই সংখ্যাগুলো কোনগুলা। হ্যাঁ, 1/2 মানে 0.5, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে 0.5।
0.2 স্কোয়ার। আচ্ছা 0.2 স্কোয়ার দিকে তাকান তো, 0.2 স্কোয়ার মানে কি? মানে 0.2 ইন্টু 0.2, এই দুইটা গুণ করলে, এই 2 আর 2 গুণ করলে কত হবে? 4 হবে না? 4। এখন এখানেই পয়েন্ট বসাই দিন না, পয়েন্টের গুণ আমরা কিন্তু এই চ্যাপ্টারেই শিখবো, কিন্তু আজকে না, সামনে। এখন এখানে পয়েন্টের পরে কয় ঘর আছে দিকে তাকান, পয়েন্টের পরে এখানে মোট কয় ঘর? 2 ঘর। এখানে পয়েন্টের পরে 1 ঘর, এখানে পয়েন্টের পরে 1 ঘর, তাহলে এখানে মোট কয় ঘর আছে পয়েন্টের পরে? পয়েন্টের পরে মোট 2 ঘর। তাহলে এটার যে ফলাফল হবে সেখানেও পয়েন্টের পরে মোট 2 ঘরই থাকবে। এটার যে ফলাফল হবে সেখানেও পয়েন্টের পরে মোট 2 ঘর থাকবে। তাহলে এখন আমরা, তাহলে পয়েন্টের পরে কিন্তু এটা ফলাফল, প্রথম কাজ কি করবো জানেন? এই ফ্রেশ সংখ্যাগুলো গুণ করবো, এই 2 আর 2 4 করবো। মানে এখানে যে ফ্রেশ সংখ্যাগুলো থাকবে, যদিও আমি ক্লাসে বোঝাবো ডিটেলস, এটা টেনশন করেন না, আমি জাস্ট সিম্পলিফাই করার জন্য বলছি। এই 2 আর 2 প্রথমে গুণ করবেন। এইবার পয়েন্টের পরে এখানে 1 ঘর, এখানে 1 ঘর, মানে মোট 2 ঘর, তাহলে এখানে মোট 2 ঘর হবে। কিন্তু আপনি এখানে পাইছেন কেবল 1 ঘর। 2 ঘর বানাতে হলে বাকি ঘরগুলো শূন্য দিয়ে পূরণ করতে হবে, সামনে পিছনে না। এবার কি 2 ঘর হয়েছে? এবার পয়েন্ট বসাই দিবেন। তার মানে এটা 0.4 না 0.04, তাহলে হচ্ছে 0.04। তেমনই 0.2 এর কিউব মানে 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2। আপনি প্রথমে এই 2 গুলা গুণ করেন, মানে প্রথমে সংখ্যাগুলা গুণ করবেন দশমিক বাদ দিয়ে। 2 দুগুণী 4, 4 দুগুণী 8। এবার এখানে দশমিকের পরে কয় ঘর? এখানে 1 ঘর, এখানে 1 ঘর, এখানে 1 ঘর। এই যে দশমিকের পরে 1 ঘর, দশমিকের পরে 1 ঘর, দশমিকের পরে 1 ঘর, তাহলে এখানে দশমিকের পরে মোট 3 ঘর। তাহলে এটার ফলাফলও দশমিকের পরে মোট 3 ঘর থাকবে, তার মধ্যে কেবল 1 ঘর পাইছি। 3 ঘর বানাতে হলে আরো 2টা শূন্য লাগবে, তার মানে এটা হচ্ছে 0.008। এখন আমাকে বলেন এইটার মান 0.5, এটা তো যে কেউ জানে। এটার মান 0.04, এটার মান 0.08, এই 3 জনের মধ্যে নিশ্চয়ই এটা বড়। তার মানে এই 2 জন কিন্তু বাদ পড়ছে আমার প্রথম দেখাতেই, তাই না? এখন এইটা আর এইটার মধ্যে কে বড় সেটা বের করতে পারলেই অঙ্কটা শেষ। আমার কথা কি বুঝছেন? তাহলে এটা হচ্ছে 1/2 ইন্টু এটা হচ্ছে 0.02, মানে হচ্ছে 2/100। 2/100 এই রুট সরাতে হলে 2 জনকে বর্গ করে আমাকে গুণ করতে হবে, 2 জনকে বর্গ। হ্যাঁ, তাহলে 1/2 ইন্টু রুট 2/100 বর্গ। তাহলে 1/2 হচ্ছে 1/4, এই যে এই 1 এর স্কোয়ার 1, 4 2 এর স্কোয়ার 4, আর এই স্কোয়ার রুট কেটে 2/100, 100 কে 100, 4 দুগুণী 8। এই 8 আর 100 এর মধ্যে বড় কে? 100 বড়। 100 বড় মানে হচ্ছে 100 কোথা থেকে আসছে? হাফ থেকে আসছে, মানে 1/2। তার মানে 1/2 বড়, তার মানে এই 4 জনের মধ্যে 1/2 সবচেয়ে বড়। 1/2 বড়, ক্লিয়ার? 1/2 সবচেয়ে বড়, বোঝা গেছে? আচ্ছা, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে যেগুলো আছে একটু ভিন্ন ধর্মী, মানে ওইগুলা শুরু করলে আবার শেষ করতে পারবো না। হ্যাঁ, এই জন্য আজকের মতো ক্লাসটা আমরা এখানেই শেষ করব। আগামীকাল আমরা এর পরবর্তী যতগুলো অঙ্ক আছে সেগুলো শেষ করে দিয়ে আমরা দশমিক ভগ্নাংশের গুণ ভাগ হয়তো বা কালকের ক্লাসে ধরে ফেলবো, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।